আপনি ভাববেন না যে বিয়ে হয়েছে বলে আমি আপনাকে স্ত্রী হিসেবে মানব। কখনো মানব না আপনাকে। কেন মানবে না তুমি? পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে, সেটা কি মিথ্যে? না, মিথ্যা না। কিন্তু আমি মন থেকে কখনো আপনাকে স্ত্রী হিসেবে মানব না। কেন মানবে না অয়ন? আমি কোন দিক থেকে কম আছি বলো? আমি বলছি না যে আপনি কম আছেন, কিন্তু আমার পক্ষে সম্ভব না আপনাকে স্ত্রী হিসেবে মানা। কেন সম্ভব না সেটাও আপনার অজানা না। দূরে থাকবেন আমার থেকে। পারবো না আমি দূরে থাকতে। বিয়ে যখন হয়েছে মানতেই হবে। এই কথা বলে নিশি অয়নের কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অয়ন রেগে আগুন হয়ে গেল নিশির কর্মকাণ্ডে। এত বড় বেহেয়া মানুষ সে জীবনে দেখেনি। অয়ন রেগে নিশিকে ছাড়িয়ে বলল, লজ্জা করে না একটা পর পুরুষের সাথে এমন জোর জবরদস্তি করছেন? পর পুরুষ নয় মিস্টার অয়ন, তুমি আমার স্বামী। স্বামীকে কাছে পাওয়ার অধিকার সব স্ত্রীর আছে। স্ত্রী? মাই ফুট। মানি না স্ত্রী। অয়নের কথায় নিশির বুকের ভেতরটা হু হু করে উঠল। তবু সে এক চুলও নড়ল না, বরং চোখে জমে থাকা অভিমানটা মুহূর্তেই রাগে বদলে গেল। মানো না মানবে না তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার স্ত্রী, এটাই সত্য। সমাজ জানে, পরিবার জানে, আল্লাহ জানেন। বললাম না, এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে আমার উপর। আমি কখনো আপনাকে বিয়ে করতে চাইনি, বুঝতে পারছেন? কখনোই না। জোর করে বিয়ে? তাহলে আমি কি নিজের ইচ্ছায় বিয়ে করেছি? আমাকেও কি জিজ্ঞেস করা হয়েছিল? তুমি কি ভাবো তোমার ভাবির ছোট বোন বলে আমি লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি? আমি জানি না আপনি কেন রাজি হয়েছেন, কিন্তু আমি পরিষ্কার করে বলছি এই বিয়ের কোনো মানে নেই আমার কাছে। অয়ন ঘুরে জানালার দিকে তাকালো। নিশির দিকে তাকানোর শক্তিও যেন তার নেই, অথচ নিশি এক পা এগিয়ে এলো। মানে নেই? কালেমা পড়ে সাক্ষী রেখে সবাইকে জানিয়ে যে বিয়ে, তার মানে নেই? শোনো অয়ন, তুমি আমাকে যতই অস্বীকার করো, এই সম্পর্কটা আমি অস্বীকার করব না। আপনি জোর করবেন না, আমার কাছ থেকে দূরে থাকবেন। আমি চাই না। চাও বা না চাও, আমি তোমার স্ত্রী, আর স্ত্রীর জায়গা কেউ নিজে ছেড়ে দেয় না। ঘরের ভেতর থমথমে নীরবতা নেমে এলো। নিশির বুক ধড়ফড় করছে, কিন্তু মুখে এক ফোঁটা দুর্বলতা নেই। অয়ন প্রথমবার লক্ষ্য করলো এই মেয়েটা নরম নয়, ভাঙবে না সহজে। এই জেদ একদিন আপনাকেই কাঁদাবে। কাঁদবো তো কাঁদবো, তবুও তোমার স্ত্রী হয়েই কাঁদবো অয়ন, পালিয়ে যাব না। অয়ন আর কিছু না বলে ছেড়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে নিশির বুক কেঁপে উঠল, কিন্তু সে চোখের জল ফেলল না। তুমি মানো না অয়ন, কিন্তু একদিন ঠিকই মানতে বাধ্য হবে। এই বিয়ের শুরুটা ভালোবাসা দিয়ে নয়, শুরু হলো জেদ, অস্বীকার আর দম বন্ধ করা নীরবতা দিয়ে। ঘর থেকে বেরিয়ে আসতেই অয়নের বুকের ভেতরটা দাউ দাউ করে চলছিল। পায়ের শব্দ ভারী, চোখে জমে থাকা রাগ লুকানোর কোনো চেষ্টাই সে করল না। ড্রয়িং রুমে পা দিতেই মায়ের কড়া কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? বাইরে কেন? এত রাগ নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে মানে? তোমরা কেন ওনার সাথে আমার বিয়ে দিলে? আমার মতের কি কোনো দাম নাই এই বাড়িতে? মা এক মুহূর্ত থমকে গেলেন। ছেলের চোখের আগুনটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। সব সময় কি তোমার মতামতই দেখব? সংসার কি তোমার ইচ্ছা মতো চলবে? আমার কথা তোমরা আগেও শুনো নাই, এখনও শুনছো না। তখনও নিজেরা সিদ্ধান্ত নিয়েছো, এখনও তাই করছো। তোমার ভালোর জন্যই বলছি। ভালো? আমার জীবনটা জোর করে বেঁধে দেওয়া কি ভালো, যাকে আমি স্ত্রী হিসেবে মানতেই পারছি না? বেশি কথা না বলে নিশির কাছে যাও। মায়ের এই একটুখানি আদেশেই অয়নের রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে রেগে ফেটে পড়ে বলল, কিছুতেই না। ওনাকে দেখলেই আমার রাগ হচ্ছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। রাগ হলেই দায়িত্ব থেকে পালাবে? বিয়ে কোনো ছেড়ে খেলা না অয়ন, এটা মাথায় রাখো। আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের দায়িত্ব
আমি নিতে পারছি না মা। নিশিও কোনো খেলনা না, ওরও জীবন, ওরও সম্মান আছে। আজ থেকে ও এই বাড়ির বউ। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল, চোখ নামিয়ে নাই, যেন ভেতরে ভেতরে যুদ্ধ চলছে। তারপর কঠিন মুখে বলল, বউ বললেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না মা। ভালোবাসা লাগে, সম্মতি লাগে। সব ভালোবাসা আগে থেকে আসে না, অনেক সময় দায়িত্ব থেকেই ভালোবাসা জন্মায়। এই কথার কোনো উত্তর অয়নের কাছে নেই। সে আর কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যেতে চাইল। মনে রেখো অয়ন, আজ তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ, কিন্তু কাল এই মুখ ফিরিয়ে নেওয়ার দায় তোমাকেই বইতে হবে। অয়ন থেমে গেল এক মুহূর্ত, কিন্তু ফিরেও তাকালো না। শুধু মনের ভেতরে একটাই কথা ঘুরতে লাগলো। এই বিয়ে আমি মানতে পারছি না, তবুও কেন এই সম্পর্কটা আমাকে এত অস্থির করে তুলছে? আর অন্যদিকে বন্ধ ঘরের ভেতর নিশি জানালার পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। চোখে জল নেই, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত দৃঢ়তা। যতই রাগ করো অয়ন, এই লড়াই আমি হেরে যাব না। ড্রয়িং রুমের কথোপকথনের পর অয়ন সোজা নিজের রুমে ঢুকে গেল। দরজাটা ভেতর থেকে এমন জোরে আটকে দিল যেন রাগটা দরজার সাথে ঠুকে বের করে দিচ্ছে। কয়েক সেকেন্ড পরই নিশি ধীর পায়ে রুমে ঢুকলো। তার চোখে কোনো ভয় নেই, শুধু অদ্ভুত এক আত্মবিশ্বাস। সবার মাথা দেখি আগেই খেয়ে নিয়েছেন আপনি। সবাই আপনার হয়েই কথা বলে সব সময়। কারণ তারা সত্যের পাশে দাঁড়ায়। সত্য? আমার মতামতের কি কোনো দাম নেই? সেটাই কি সত্য? নিশি কোনো উত্তর দিল না। সে চুপচাপ বিছানার দিকে এগিয়ে গেল। এই দৃশ্যটা দেখেই অয়নের রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। শুনুন, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। আপনি নিচে ঘুমান। এই কথাই নিশি থমকে দাঁড়ালো। পরক্ষণে তার চোখে আগুন জ্বলে উঠল, ঠোঁটে তার ছিল হাসি। আমি কি কোনো সিরিয়ালের নায়িকা যে বলার সাথে সাথেই নিচে শুয়ে পড়বো? কখনো না। মানে? আমি এই বিছানাতেই ঘুমাবো, আর সেটা তোমার সাথে, পাশেই। অয়ন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এমন উত্তর সে কল্পনাও করেনি। আপনি সীমা ছাড়াচ্ছেন। সীমা কে ছাড়াচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। বেশি বাড়াবাড়ি করবে না অয়ন। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বিছানার এক পাশে বসে পড়ল। তার আচরণে কোনো অস্বস্তি নেই, বরং অধিকার বোধ স্পষ্ট। এই ঘর, এই বিছানা সবই আমার, কারণ আমি এই বাড়ির বউ। তুমি চাইলে দেওয়ালের দিকে মুখ করে শুতে পারো, কিন্তু আমাকে নামাতে পারবে না। আপনি আমাকে জোর করছেন। না, আমি শুধু আমার জায়গাটা নিচ্ছি। স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব আমি মানি না, যত রাগী থাকুক। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক যুদ্ধক্ষেত্র। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ বিছানার অন্য পাশে বসল, মুখ ঘুরিয়ে নিল। এই বিয়ে আমার জন্য শাস্তি। হয়তো আজ তোমার কাছে শাস্তি, কিন্তু কাল কি হবে সেটা সময় ঠিক করবে। একই বিছানায়, অথচ দুজনের মাঝে ভারসাম্য দূরত্ব। এই রাত ভালোবাসার নয়, এই রাত জেদ, অস্বীকার আর ভবিষ্যতের অজানা টানাপোড়েনের। নিশি কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দিনের সমস্ত টানাপোড়েন, অপমান আর জেদের ভার শরীরকে ক্লান্ত করে ফেলেছে। নিঃশ্বাসের ছন্দ ধীরে ধীরে সমান হয়ে আসে, কিন্তু অয়ন, সে এখনো জেগে ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে, চোখ দুটো খোলা। ঘরে নিস্তব্ধতা যেন তার মাথার ভেতরের শব্দগুলোকে আরো জোরালো করে তুলেছে। সবাই মিলে আমাকে এ কোন যন্ত্রণায় ফেললো? কেন জোর করে বিয়ে দিল? আমি কি মানুষ না? সে অন্য পাশ ফিরল। নিশির ঘুমান্ত মুখটা চোখে পড়তেই আবারও রাগ চেপে ধরল তাকে। আমার কি কোনো অনুভূতি নাই? আমি জীবনেও মানব না এই মেয়েকে, কখনো না। ঠিক তখনই ঘুমের ঘরে নিশি অজান্তে নড়ে চড়ে অয়নের দিকে সরে এলো। ঠান্ডা হাত দুটো গিয়ে পড়ল অয়নের বুকে। সে তাকে জড়িয়ে ধরল নির্ভার ঘুমে। অয়নের শরীরটা মুহূর্তে শক্ত হয়ে গেল। এই কোন সাহসে ধরেন আমাকে? ঘরের নিস্তব্ধতা চিরে সেই চিৎকার যেন বজ্রপাতের মতো নেমে এলো। নিশি আতকুঠে চোখ মেলে তাকালো। ঘুম ভাঙতেই পরিস্থিতি বুঝে গেল।
চোখে এখন আর ঘুম নেই, শুধু রাগ, অপমান আর আত্মসম্মানের আগুন। তুমি জানো না আমি কে? আমি তোমার স্ত্রী। আমাকে সাহস দেখাতে আসবে না, এই কথাটা মাথায় গেঁথে রাখো। আপনি ঘুমের মধ্যে একটা মানুষ কাউকে জড়িয়ে ধরলে সেটা অপরাধ বানানো হয় না অয়ন। আর যদি সাহসের কথা বলো তাহলে মনে রেখো, এই বিয়েতে আমি তোমার চেয়ে এক ফোঁটাও দুর্বল না। নিশি বিছানার একপাশে সোজা হয়ে বসে পড়ল, কাজ সোজা, চোখ স্থির, তার মুখে এক বিন্দুও অনুতাপ নেই। তোমার রাগ, তোমার অস্বীকার সব সহ্য করব, কিন্তু অপমান সেটা না। অয়ন চুপ করে রইল। এই প্রথমবার সে বুঝল এই মেয়েটা নরম নয়, তাকে ভয় দেখিয়ে চেঁচিয়ে দমিয়ে রাখা যাবে না। ঘুমাও, কাল নতুন দিন। আর হ্যাঁ, আমি এখানেই থাকবো যতদিন এই বিয়ে আছে। আবার নেমে এলো নীরবতা। একই বিছানায় দুজন মানুষ, একজন রাগে জ্বলছে, আরেকজন জেদে অটল। এই সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে সংঘর্ষ দিয়ে। সকালটা নিশির জন্য যতটা ভারী, অয়নের জন্য ঠিক ততটাই অস্থির। ভোরের আলো ঘরে ঢুকতেই সে আর বিছানায় থাকতে পারল না। নিশি তখনও ঘুমাচ্ছে, মুখটা শান্ত, যেন গত রাতের ঝড় তার উপর কোনো ছাপ ফেলেনি। অয়ন ধীরে উঠে পড়ে, একবারও পেছনে তাকায় না। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেই বিরক্ত হয়ে গেল। এই জীবনটা আমার ছিল না। কিছুক্ষণ পর সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। নিশি জানতেও পারল না তার স্বামী সকালে তার মুখ না দেখে চলে গেছে। ক্যাফের এক কোণে বসে আছে অয়ন। একটু পর তার বন্ধুরা এসে জড়ো হলো। সবার চোখে কৌতূহল, ঠোঁটে চাপা হাসি। ওই নতুন বর, কি খবর? বাসর কেমন হলো? এই প্রশ্নটা শুনেই অয়নের মুখটা শক্ত হয়ে গেল, যেন রাতের রাগটা আবার ফিরে এলো তার কাছে। তোরা জানিস না এই বিয়ে আমি চাইনি, জোর করে দেওয়া হয়েছে। আরে তাতে কি হয়েছে? বিয়ে তো হয়েই গেছে। এই হয়ে গেছে কথাটাই তো আমি মানি না। আমার জীবন কি এভাবে অন্যরা ঠিক করে দেবে? কিন্তু নিশি আপু তো খারাপ মেয়ে না। আমি সেটা বলছি না, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্ক আমি মানব না। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। অয়নের চোখে যে রাগ আর যন্ত্রণা, সেটা আর হাসির বিষয় না। সবসময় মায়ের কথাই কি খারাপ হয়? হয়তো কিছুতেই না। না, আমি এসব মানি না। মা যা ঠিক করেছে সেটা আমার জন্য ঠিক। এই যুক্তি আমি মানতে পারি না। অয়ন চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কফির কাপটা হাতে রয়ে গেল। তার রাগ মুহূর্তেই বেড়ে গেছে। আমি জানি না সামনে কি হবে, কিন্তু একটা কথা পরিষ্কার, এই বিয়েটাকে আমি নিজের করে নিতে পারছি না। অয়নের বন্ধুরা চুপ করে রইল। অয়ন বেরিয়ে গেল দ্রুত পায়ে। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু তার ভেতরটা অদ্ভুত অন্ধকারে ঢাকা। যতই সবাই বলুক, মেনে নিতে আমি পারছি না। আর ঠিক সেই সময় বাড়ির ঘরে নিশি উঠে বসে জানালার দিকে তাকিয়ে আছে। তার চোখে কষ্ট আছে, কিন্তু সিদ্ধান্ত আরো বেশি। তুমি যত দূরেই যাও অয়ন, এই বিয়ে থেকে পালাতে পারবে না। দুজন দু জায়গায় দাঁড়িয়ে, একজন পালাতে চাইছে, আরেকজন আগলে রাখতে চাইছে। গত রাতের কথাগুলো মাথা থেকে নামছে না নিশির। সে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নিল। আয়নায় নিজের মুখটা দেখে একবার দীর্ঘশ্বাস ফেল। এই মুখে এখন আর নতুন বইদের উচ্ছ্বাস নেই, আছে দায়িত্ব আর জেদের ছাপ। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো নিশি। ডাইনিং স্পেসে ঢুকতে তার চোখে পড়ল অপরিচিত দৃশ্য। অয়নের ভাবি, মানে তার নিজের বড় বোন, রান্নাঘরের ভেতর কাজ করছে, হাতে খুন্তি, মুখে চিরচেনা ব্যস্ততা। আপু কি করো? কাজ করছি বস। এই সংসারে কাজের শেষ আছে নাকি? নিশি একটু কাজ গিয়ে তাড়ালো। বোনের মুখে তাকিয়ে বুকের ভেতরটা হু হু করে উঠল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই পেছন থেকে অয়নের মায়ের কণ্ঠ ভেসে এলো। নিশিমা, অয়ন কোনো ঝামেলা করে নাই তো? এই প্রশ্নে নিশি এক মুহূর্ত থেমে গেল, তারপর মুখে হালকা হাসি এনে বলল, রাগারাগি করেছে আন্টি একটু। আমি জানতাম ও এত সহজে মানবে না। মায়ের কণ্ঠে অভিযোগ নেই, আছে শুধু হতাশা আর মমতা। কিন্তু তিনি নিশিকে ভরসা দিতে বলল, ধীরে ধীরে ঠিক হবে মা, সময় দিলে সময় ঠিক হয়ে যায়। আন্টি ওকে জোর করে বিয়ে না দিলেও পারতেন।
এই কথাটা বলতেই নিশির গলা ভারী হয়ে এলো। রান্নাঘরের খুন্তির শব্দ থেমে গেল এক মুহূর্তে। আমি জানি মা তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কখনো কখনো বড়রা এমন সিদ্ধান্ত নেয় যেটা তখন খারাপ মনে হয়। আমি মানতে পারতাম যদি ওর সম্মতি থাকতো। এত চিন্তা করো না মা, সব ঠিক হবে ইনশাল্লাহ। অয়ন খারাপ ছেলে না, শুধু রাগটা বেশি। নিশি মাথা নেড়ে চুপ করে রইল। তার তার চোখে আর জল নেই। তখন ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। নিশি, শক্ত থাক, সংসার একদিনে গুছাই না। আমি ভাঙবো না আপু। রান্নাঘরে উষ্ণতা আর কথার মাঝে নিশি বুঝে নাই এই সংসারে তার জায়গা আদায় করে নিতে হলে সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। কারণ সে শুধু অয়নের ভাবি ছোট বোন নয়, সে এই বাড়ির বউ। নাস্তার টেবিলে আজ অদ্ভুত এক নীরবতা। সবাই আছে। অয়নের বাবা খবরের কাগজে রেখে নাস্তা করছেন। মা চুপচাপ প্লেটে খাবার তুলে দিচ্ছেন। ভাই ভাবি ধীরে ধীরে খাচ্ছে, আর নিশি একপাশে বসে শান্ত মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে। শুধু একজন নেই, অয়ন। নিশির চোখ অজান্তেই বারবার দরজার দিকে চলে যাচ্ছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। ঠিক তখনই পায়ের শব্দ শোনা গেল। অয়ন আসছে। চোখে ঘুম নেই, মুখে বিরক্তির ছাপ। সে সোজা উপরের দিকে যাওয়ার ভঙ্গি করতেই মায়ের কণ্ঠ থামিয়ে দিল তাকে। না কি উপরে যাস কেন অয়ন? অয়ন থামলো, ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ এক মুহূর্তের জন্য নিশির দিকে পড়ল, আর সেই এক ঝলকে রাগটা স্পষ্ট হয়ে উঠল। খাবার ইচ্ছে নাই? কেন? এই একটা মাত্র প্রশ্নে যেন জমে থাকা সব অভিমান, ক্ষোভ আর রাগ ফেটে বেরিয়ে এলো। যাকে দেখার ইচ্ছে নাই তার সাথে জোর করে বিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছো কেন? টেবিলের উপর চামচের শব্দ থেমে গেল। ঘরে বাতাস ভারী হয়ে উঠল। অয়নের আবারও ধীরে চামচ নামালো। এইভাবে কথা বলিস না অয়ন। কিভাবে বলবো মা? আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমার অমতে নেওয়া হয়েছে। এটা কি ছোট কথা? নিশি চুপচাপ বসে আছে, চোখ নামানো, মুখ শান্ত, কিন্তু তার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। বিয়ে হয়ে গেছে, এখন এসব কথা বলার পরিস্থিতি খারাপ করিস না। আমি পরিস্থিতি খারাপ করছি না, যেটা খারাপ সেটার কথাই বলছি। ভাবি নিশির দিকে তাকালেন একবার, তারপর আবার অয়নের দিকে। অয়ন, টেবিলে বসে খেয়ে নে, পরে কথা বলা যাবে। না, আমি অভিনয় করতে পারবো না, সব ঠিক আছে এমন। এই কথাটা নিশির বুকের ভেতরটা কেঁপে দিল। তবুও সে মাথা তুলে তাকালো না। বইয়ের সামনে এমন কথা বলা ঠিক না। যেটা আমি মন থেকে মানতেই পারছি না সেটা নিয়ে ভান করাও আমার পক্ষে ঠিক না। অয়ন আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ঘুরে সিঁড়ির দিকে চলে গেল। নিশি তখন ধীর পায়ে চায়ের কাপটা নামালো। খেতে থাকুন সবাই, আমার জন্য নাস্তা নষ্ট করবেন না। তার কণ্ঠে কোনো কান্না নেই, কোনো অভিযোগ নেই, শুধু আত্মসম্মান। মা নিশির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মা, কথাগুলো মনে নিও না। আমি ভেঙে পড়বো না আন্টি, আমি জানতাম সহজ হবে না। এক টেবিলে বসে সবাই নাস্তা করলো। এই সংসারের ভেতর এখন দুই বিপরীত দিক। একদিকে অয়নের অস্বীকার, আর অন্যদিকে নিশির নিরবতা। এই যুদ্ধ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। নাস্তার টেবিলের ভারী পরিবেশটা নিশির বুকের ভেতরে এখনো জমে আছে। সবাইকে কিছু না বলে সে খাবার শেষ করলো। কারোর দিকে আর তাকালো না, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কারোর দিকে আর তাকালো না, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমের দরজা আধা খোলা। ভেতরে ঢুকতে সে দেখতে পেল অয়ন বিছানায় হেলান দিয়ে বসে ফোন চালাচ্ছে। মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং নির্লিপ্ত ভাব। নিশীথ চোখে আগুন জ্বলে উঠল। সে দরজা ঠাস করে বন্ধ করে ভেতর থেকে আটকে দিল। অয়ন বিরক্ত হয়ে তাকালো। এমন ব্যবহার কেন করলে অয়ন? সবার সামনে আমাকে এভাবে অপমান করার মানে কি? আমি কি করেছি? যা করেছি বেশ করেছি। এই কথাই নিশির বুকের ভেতর কেঁপে উঠল। সে এক ধাপ এগিয়ে এলো। সবার সামনে এমন ব্যবহার করার মানে কি? তুমি কি বলছো না আমি তোমার স্ত্রী? শুরু থেকেই তো সবকিছু সবার সামনেই হয়ে আসছে, আজ তাহলে লুকাবো কেন? এগুলো বলার আগে একবারও ভাবলে না? ভাববো কেন? সামনাসামনি জিনিসই তো আপনার পছন্দ, তাই না?
এই কথাটা নিশির আত্মসম্মানে সরাসরি আঘাত করল। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আরো দৃঢ় হয়ে উঠল। সামনাসামনি সত্য বলাকে আমি ভয় পাই না, কিন্তু অপমানকে আমি কখনোই মেনে নেই না। আপনি তো এমন ভাব করছেন যেন আমি কোনো অন্যায় করেছি। অন্যায় করেছো, কারণ তুমি শুধু আমাকে না, নিজেকেও ছোট করেছো। অয়ন প্রথমবারের মতো কথা খুঁজে পেল না, ফোনটা নামিয়ে রাখলো, কিন্তু মুখের জেদ এখনো অটুট। তুমি আমাকে স্ত্রী হিসেবে মানো বা না মানো, এই বাড়িতে, এই ঘরে, এই সম্পর্কে আমি মাথা নিচু করে থাকবো না। আমি পাল্টাবো না। আমিও না। ঘরের ভেতর আবার নেমে এলো ভারী নীরবতা। দুজন দুজনের সামনে দাঁড়িয়ে, একজন অস্বীকারে শক্ত, আরেকজন আত্মসম্মানে অটল। নিশি রেখে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুলতেই হালকা পানির শব্দ থেমে গেল। নিশি ধীরে বেরিয়ে এলো। শরীরে হালকা রঙের শাড়ি, ভেজা চুল, পিঠ বেয়ে নেমে এসেছে। কোনো সাজগোজ নেই, তবুও তার উপস্থিতিতেই ঘরের বাতাস বদলে গেল। ঠিক তখনই অয়ন বিছানার পাশে দাঁড়িয়েছিল। নিশিকে দেখেই সে এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ দুটো আপনাতেই আটকে গেল নিশির দিকে। অসম্ভব সুন্দর লাগছে তাকেই। সত্যিটা অয়ন নিজেই টের পেল। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, কিন্তু ঠিক পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। নিশি তাকানোর আগেই মুখ ঘুরিয়ে নিল, এমন ভাব করল যেন কিছুই দেখেনি। নিশি এই পরিবর্তনটা ঠিকই বুঝে ফেলল। সে ধীরে কাছে এসে দাঁড়ালো। কেমন লাগছে আমাকে? আমাকে বলছেন কেন? আমি আপনার প্রতি ইন্টারেস্ট না। এই কথায় নিশির চোখে রাগের ঝিলিক জ্বলে উঠল। সে এক ধাপ এগিয়ে এলো। ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, আমাকে দেখার অধিকার তোমার আছে। চাই না দেখতে। এই দুটো শব্দ ঘরের ভেতর ভারী হয়ে ঝুলে রইল। নিশি এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ঠোঁটে তার চিলের হাসি এলো। মিথ্যে বলো না অয়ন, চোখ ফিরিয়ে নেওয়ার আগেই তুমি দেখে ফেলেছো। অয়ন কথা খুঁজে পেল না, চোখ নামিয়ে নিল, কিন্তু বুকের ভেতরের অস্বস্তি ঢাকতে পারল না। তুমি যতই অস্বীকার করো, এই অধিকারটা তোমার আছে, ছিল, থাকবে। এই অধিকার আমি চাইনি। কিন্তু সত্য সবসময় চাওয়ার উপর নির্ভর করে না। নিশি ধীরে ঘুরে জানালার পাশে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো অনুনয় নেই, শুধু দৃঢ়তা। আমি সাজি নিজের জন্য, কিন্তু তুমি যদি দেখো তাতে তোমার ক্ষতি হবে না। অয়ন আর কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। অথচ মনের ভেতরটা অস্থির হয়ে উঠছে, কারণ সে জানে সে দেখছে এবং সেই দেখা সহজে ভুলবে না। অয়ন আবার বিছানার একপাশে বসে ফোনে মন দিল, স্ক্রিনে চোখ আটকে রাখলো। মনটা অস্থির। নিশির উপস্থিতি সে অস্বীকার করতে পারছে না। ঠিক তখনই নিশি এগিয়ে এলো। বিছানার উপর রাখা ফোনটা নিতে গিয়ে শাড়ির আঁচল পায়ের কাছে জড়িয়ে গেল। ভারসাম্য হারিয়ে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল, সোজা অয়নের গায়ের উপর। সবকিছু ঘটল এক নিমিষে। হঠাৎ ধাক্কায় দুজনে স্তব্ধ, শ্বাস আটকে এলো। আর সেই অপ্রস্তুত মুহূর্তেই দুজনের ঠোঁট এক হয়ে গেল। সময় যেন থেমে গেল এক সেকেন্ডের জন্য। নিশি প্রথমে বুঝে উঠতে পারল না, তারপর পরিস্থিতি বুঝে নিজেকে সামলে নিল। চোখ বন্ধ করে সেও এক মুহূর্তের জন্য কাছে থাকলো, যেন এই অস্বীকারের ভিড়ে নিজের অধিকারটুকু মনে করিয়ে দিচ্ছে। অয়নের ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তেই রাগে বদলে গেল সব। সে জোরে নিশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিশি পিছিয়ে গিয়ে বিছানার ধারে বসে পড়ল। লজ্জা করে না? গায়ের উপর পড়ে যান। ঘরের বাতাস কেটে গেল তার কণ্ঠে। নিশি ধীরে উঠে দাঁড়ালো, চোখে রাগ, কণ্ঠে আত্মসম্মান। পড়ে গেছি, ইচ্ছে করে না। এটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে। এসব নাটক আমার সামনে চলবে না। নাটক হলে আমি লুকাতাম, কিন্তু যা হয়েছে তা তোমারও অজানা না। অয়ন কথা খুঁজে পেল না, মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা তখনও অস্থির, কিন্তু মুখে শুধু রাগ। তুমি আমাকে যতই ধাক্কাও, অপমান করো, আমি মাথা নিচু করব না। নিশি ফোনটা তুলে নিল, ধুলো ঝেড়ে বিছানায় রেখে দিল, তারপর এক পা পেছনে সরে গেল। সাবধান হও অয়ন, সব কিছু নিয়ে খেলতে নেই। কিছু মুহূর্ত মানুষের মনে গেঁথে যায়। নিশি দরজার দিকে এগিয়ে গেল, বেরোনোর আগে একবার থেমে পড়ল। আমি পড়ে গেছিলাম, কিন্তু দুর্বল না।
দরজা বন্ধ হয়ে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল। ফোনটা এখনো বিছানায় পড়ে আছে। সে আর স্ক্রিনে তাকাতে পারল না, কারণ সে জানে এই দুর্ঘটনা শুধু শরীর ছড়িয়ে যায়নি, মনের ভেতরেও দাগ কেটে গেছে। আর এই দাগ অয়ন অস্বীকার করলেও মুছে যাবে না। অয়ন এখনো বিছানার পাশে বসে আছে, চোখে অস্থিরতা, মনটা অচেনা ঘুরে ঘুরে। নিশি উপরে চলে গেছে, কিন্তু তার উপস্থিতির ছায়া ভেতরে রয়ে গেছে। হঠাৎ দরজার দিকে অয়নকে তাকাতে হলো। মা হাতের প্লেটে নাস্তা নিয়ে ধীরে ধীরে রুমে প্রবেশ করলেন। খেয়ে নে বাবা। অয়নের মুখে এক মুহূর্তের জন্য কোনো উত্তর আসে না, তারপর ঠোঁট চেপে ধরল। কিছুতেই না। খাবারের উপর রাগ করে লাভ কি? অনেকটু দাঁত চেপে ধরল। চোখের মধ্যে ঝলমল করছে যে রাগ শুধু খাবারের জন্য নয়। খাবারের উপর না, রাগ তোমাদের প্রতি। কেন আমার মনের বিরুদ্ধে এই কাজ করলে তোমরা? মা একটু থেমে গেলেন, গভীর শ্বাস নিলেন। তার চোখে মমতা আছে, কিন্তু সিদ্ধান্তের ছাপও রয়েছে। রাগ করিস কেন বাবা? আজ না হয় কাল তো ঠিকই মানবি। এখন রেগে আছিস, তাই মানতে পারছিস না। অয়ন বসে থাকে, চোখ মুছে। তার রাগ গভীর, অপ্রকাশিত, কিন্তু এত স্পষ্ট যে কেউ মাপতে পারে না। কখনো মানব না। মা কিছুক্ষণ চুপ করে তাকালেন। বুঝলেন এই রাগ কেবল মুহূর্তের নয়, বরং অয়নের আত্মার গভীর অংশে গেঁথে গেছে। নিশির কথা, তার আচরণ, এই জোর করে দেওয়া বিয়ে, সব মিলিয়ে অয়নের মন এখনো শান্ত নয়। সকালটা অয়নের জন্য যেমন অস্বস্তিকর ছিল, নিশির জন্য ততটাই একাকী। অয়ন আড্ডা দিতে বেরিয়েছে। যাওয়ার আগে তার মা হালকা খাওয়ানোর চেষ্টা করেছে, অবশ্য অয়ন মানেনি। নিশি বিকেলে আগে রুমে ওঠেনি। নাস্তার পর শুধু নিচে বসে চাকে ঘরের কাজ সামলেছে। এখন তার রুমে আসার সময়। নিশি ধীরে ধীরে রুমে ঢুকলো। জানালার দিকে এগিয়ে বসে বাইরে তাকালো। সূর্যের উষ্ণ আলো ছড়িয়ে দিয়েছে বাইরে, কিন্তু তার মনটা ঘরের নিস্তব্ধতার সঙ্গে মিশে আছে। একাকী থাকা ভালো লাগছে না, হৃদয়টা অস্থির, চোখে অল্প অবচেতন ভাব। সে হাতের ফোনটা হাতে নিল, তার বান্ধবীকে ফোন করলো। হেই, তুমি কি করছো? আমি খাচ্ছি। তুমি কেমন আছো? আমি তো একা একা, একদম ভালো লাগছে না। ফোনে কথা বলতেই মনটা কিছুটা হালকা হলো। সে জানে একজন আছে যাকে সব খোলাখুলি বলা যায়। তুমি জানো, আজ অয়ন নেই। পুরো সকালটা কিছু একটা অদ্ভুত অনুভূতির মধ্যে কেটে গেছে। তাহলে তুমি একটু ফ্রেশ হয়ে একটা বই পড়ো। হ্যাঁ, ঠিক আছে। নিশি ঘরের মধ্যে একা হলো, নিজের ছোটখাটো আনন্দ খুঁজে নিল। হালকা বাতাস, ফোনের বান্ধবীর কথা আর নিজের চিন্তা সব মিলিয়ে যেন শান্তির এক মুহূর্ত। রাত নেমে গেছে, ঘরে লাইট হালকা কমানো, বাইরে চাঁদের আলো জানালার পর্দার ফাঁক দিয়ে ঢুকছে। নিশি একটা নরম হালকা রঙের নাইট ড্রেস পরে বিছানায় শুয়ে আছে। তার চুলগুলো অল্প খোলা, মুখের পাশে হালকা ছড়িয়ে আছে। নিশি গভীর ঘুমে নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। অয়ন রুমে ঢুকলো। হঠাৎ তার চোখ পড়ল নিশির দিকে। ঘুমিয়ে থাকা অবস্থায় নিশি এত সুন্দর, মনের ভেতর অজানা একটা শিহরণ ছুঁয়ে গেল। চোখে কিছুটা আশ্চর্যতা, মুখে অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি। অয়ন ধীরে ধীরে এগোলো। নিশির মুখের ওপর পড়া চুলগুলো কুঁচকে গেল। এই চুলগুলো সরাতে হবে। সে আস্তে করে নিশির চুলগুলো সরিয়ে দিল। হাতের স্পর্শ নয়, কিন্তু সাবধানে নিশি চোখ খুলল। প্রথমে অল্প বিস্মিত, তারপর রাগের ছোঁয়া চোখে। জেগে থাকলে তো কাছে আসো না, এখন এত কাছে কেন? অনেকটু পিছিয়ে হেলে দাঁড়ালো, মুখে অদ্ভুত নীরব রাগ আর লুকানো টান। আপনার ঘুমে ডিস্টার্ব হচ্ছিল, তাই চুল সরিয়ে দিলাম। নিশি চোখ বড় করে তাকালো, রাগ আর বিরক্তি মিশ্র, কিন্তু তার চোখে একটা ছোট্ট অবচেতন হাসি ফুটে উঠল। তোমার খেয়াল আমি বুঝি, কিন্তু অদ্ভুত লাগছে এখনো। অয়ন কিছুই বলল না, শুধু নিঃশ্বাস নিয়ে পিছনে হেলে দরজার দিকে চলে গেল। তবুও ঘরের মধ্যে তার উপস্থিতি লুকানোভাবে রয়ে গেছে। নিশি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। মনে মনে ভাবলো, এমন ছোট্ট মুহূর্ত তার মনে লেগে থাকে। আর অয়নের কাছাকাছি থাকা, এমনভাবে যত্ন করা একটি অনিচ্ছাকৃত প্রমাণ যে তার মনও জড়িত। রাত নীরব,
ঘরে বাতাস হালকা শীতল। নিশি নিঃশব্দে এগুলো অয়নের দিকে হঠাৎ সে পেছন থেকে অয়নের কোমরে হাত বেঁধে জড়িয়ে ধরে। এত রাগ করে আছো কেন সোনা? একটু কাছে আসো, আদর করো, সব রাগ গলে যাবে। অয়ন এক মুহূর্ত থমকে গেল, শরীরের তাপ বেড়ে গেল, কিন্তু সে রাগ অটুট। চাই না আপনাকে আদর করতে। নিশি একটু এগিয়ে এলো, মুখের দিকে কাছে, নিঃশ্বাস ধীরে ধীরে অয়নের গলার পাশে লাগলো। নিশি হালকা হাসি দিয়ে বুকে চাপ দিয়ে চুমু দিতে বলে, একটু আদর করলে সব রাগ পানি হয়ে যাবে। অয়ন চোখ চেপে ধরে, মুখ লাল, কিন্তু নিশির সাহস তাকে ঠেস দিয়ে যাচ্ছে। সে অল্প হলেও সরতে পারছে না। নিশি ধীরে অয়নের শার্টের বোতাম খুলতে শুরু করলো। দেখো, রাগের ঢেউটা একেবারে গলে যাবে। তুমি মানো বা না মানো, আমি কিছুতেই ছাড়বো না। অয়ন চোখ নামিয়ে ধরল। ভেতরে এক অদ্ভুত টান, রাগের সাথে মিশে আছে নীরব আকর্ষণ। তার শরীর গলে যাচ্ছে, কিন্তু মুখে শুধু কঠিন অস্বীকার। এই মেয়েটা এমন কেন, আর এতটা সাহসী? নিশি ধীরে ধীরে তার কাছে আরো কাছাকাছি এলো। শার্টের বোতাম খুলে দেওয়া হলো। সব মিলিয়ে ঘরটা যেন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ হলো। রাগ যতই থাকুক সোনা, একটু মিষ্টি মুহূর্ত দিয়েই সব গলে যাবে। রাত নীরব, ঘরে বাতাস হালকা উত্তপ্ত। নিশি অল্প লাজুক, অল্প দৃঢ়ভাবে অয়নের দিকে এগিয়ে এলো। হঠাৎ সে অয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অয়ন প্রথমে কিছুটা হতবাক, শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে উঠল, কিন্তু নিজের আবেগ সামলাতে না পেরে সে নিশির কোমল হাত ধরে জড়িয়ে ধরে কিস প্রতি উত্তরে দিতে লাগলো। নিশির চোখ বন্ধ, নিঃশ্বাস অস্থির। অয়ন চোখ বন্ধ করে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। অল্পক্ষণ পরই অয়ন নিশিকে কোলে তুলে বেডে বসালো, তার গলায় মুখ রাখলো আর ধীরে ধীরে কিস করতে লাগলো। ভেতরের সব রাগ আর অস্বীকার ঢেলে দিল এই নীরব ঘনিষ্ঠতায়। নিশি অল্প ভিজা চোখে তাকালো, কিন্তু কোনো ভয় নেই। সাহসিকতার মধ্যে মিশে আছে নরম আবেগ। দেখেছো সোনা, রাগ গলে যাবে। আমি সামলাতে পারছি না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রাতের নীরবতা, নিশির সাহস, অয়নের অস্বীকার, সব মিলিয়ে যেন সময় থেমে গেছে। নিশি ধীরে ধীরে অয়নের হাত ধরলো, নিজেকে আরো কাছে টেনে আনলো। অয়ন আরো কোনো প্রতিরোধ করলো না, শুধু নিঃশ্বাস, হৃদস্পন্দন আর টান, সব মিলিয়ে রাতের মুহূর্তগুলো অনন্য হয়ে উঠল। দেখো সোনা, এই মুহূর্তেই সব রাগ আর দূরত্ব মুছে যাচ্ছে। অয়ন শুধু নিশির দিকে চোখ রাখলো, আর ভেতরে ধীরে ধীরে গলে গেল। অয়ন নিশিকে আবারও কোমলভাবে জড়িয়ে ধরল। নিশি কিছুটা অবাক, কিছুটা উত্তেজিত, কিন্তু শান্তভাবে নিজের হাত অয়নের হাতে রেখেছে। তারা আরও একবার ঠোঁটে স্পর্শে মিলিত হলো। অয়নের চোখ বন্ধ, ভেতরে সব রাগ ধীরে ধীরে গলে যাচ্ছে। কিন্তু হঠাৎ অয়ন নিশিকে ছেড়ে উঠে বসলো। তার চোখে অদ্ভুত অস্থিরতা, মুখে অল্প লজ্জা আর রাগের মিশ্রণ। নিশির চোখে ক্ষোভের ছোঁয়া, কিন্তু কণ্ঠে হালকা বিরক্তি মিশ্রিত। কি হলো সোনা, আসো, আদর করো। সরি, আমি আপনার কাছে আসতে চাইনি। কখন চলে এসেছি বুঝতে পারিনি। এভাবে বলছো কেন? তোমার তো আমাকে আদর করার অধিকার আছে। আমি আগেও বলেছি আপনার কাছে আসতে চাই না আমি। নিশির রাগ এবং অপমান মিশে গেল। সে কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না, শুধু চোখ বড় করে তাকিয়ে আছে। অন্য রেগে উঠে বেলকনিতে চলে গেল। নিশি একা রয়ে গেল, কোনো সমাধান ছাড়া, শুধু ধীরে ধীরে গলনা আবেগ আর অপমান বোধ নিয়ে। কেন সে এমন করে? আমি কি করেছি যে সে এভাবে পালাচ্ছে? নিশি বিছানার উপর বসে রুমের চারপাশে তাকালো। ঘরটা নিঃশব্দ, শুধু বাতাসের হালকা শব্দ। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা, রাগ, অপমান আর সেই টান যে এখনো অয়নের দিকে আছে। অয়নের রাগ যতই থাকুক, আমি ঠিকই মানাবো, কিন্তু আজকে অপমান লাগলো। রাত নীরব। নিশি বিছানার একপাশে শুয়ে পড়েছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। নিশির ঘুম শান্ত, কিন্তু তার রূপ যেন ঘরটা আলোকিত করেছে। অয়ন ধীরে ধীরে রুমে ঢুকলো। তার চোখ নিশির দিকে আটকে গেল। ঘুমিয়ে থাকা নিশির সৌন্দর্য, নিঃশব্দতা এবং কোমলতা, সব মিলিয়ে তার মনকে এক অদ্ভুত আবেগে ভরিয়ে দিল। আমাদের জীবন এমন না হলেও পারত, কিন্তু এক রাত সব কিছু পরিবর্তন করে দিল।
অয়ন ধীরে ধীরে বিছানার পাশে বসলো। নিশির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মন ভেতরে সব রাগ, আক্ষেপ, টান সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি খুঁজছে। অল্প সময়ে চুপচাপ বসে থাকার পর অয়ন নিজেকে সামলে একপাশে শুয়ে পড়ল। নিশি ঘুমিয়ে আছে, কিন্তু অয়নের মনে এক অদ্ভুত শান্তি আর কষ্টের মিশ্রণ। সব কিছু এলোমেলো, সব রাগ, সব ঝগড়া, সব অনিচ্ছা। এই মুহূর্তে কিছু অর্থ নেই। রাতের নিস্তব্ধতা, নিশির নিঃশ্বাস, অয়নের নীরব উপস্থিতি সব মিলিয়ে রুমের মধ্যে এক ধরনের শান্তি এবং টান তৈরি করেছিল। যেমন জীবন যদি অন্যভাবে চলতো, হয়তো আজকে রাত এত জটিল হতো না। ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। নিশি এখনো গভীর ঘুমে অয়ন নিঃশব্দে উঠে পড়ে। একবার পিছন ফিরে তাকাই ঘুমন্ত নিশির মুখে, কিন্তু কিছু বলার ছিল, কিন্তু সে বলল না। নিঃশব্দেই রুম ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিশির ঘুম ভাঙে। বিছানার পাশে তাকিয়ে বুঝে যায় অয়ন নেই। বিছানার এক পাশ ঠান্ডা, যেন কেউ অনেক আগেই উঠে গেছে। চলে গেল, একবারও ডেকে গেল না, নাকি ঘুমায়নি আমার পাশে? নিশি চুপচাপ উঠে বসে। চোখের কোণে জমে ওঠা কষ্টটা সে জোর করে গিলে নেয়। কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। পানির ঝাপটা মুখে লাগলো, মনটা হালকা হয় না। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে তার বোন রান্নাঘরে কাজ করছে। নিশির মুখের বিষণ্ণতা মনে চোখ এড়ায় না। কি হয়েছে রে? মুখটা এমন কেন? কিছু না আপু। সত্যি কিছু না? হ্যাঁ, কিছু না। কিন্তু নিশির চোখের ভাষা তার কথাকে মিথ্যা প্রমাণ করে দেয়। সে সব কিছু বলল না, শুধু চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। এদিকে অয়নের নীরব চলে যাওয়া, আর অন্যদিকে নিশির নিজের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা। রান্নাঘরের চুলোর আঁচ নেভাতে নেভাতে নিশির বোন হঠাৎ থেমে গেল। নিশির মুখের দিকে ভালো করে তাকাতেই বুঝে ফেল এই কিছু নার আড়ালে অনেক কথা লুকানো। অয়ন কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? নিশি একটু চমকে উঠল, মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। তারপর নিজের কষ্টটা গিলে নিয়ে হালকা স্বরে বলল, না আপু, তেমন কিছু না। তাহলে মুখটা এমন কেন? বউ হয়ে নতুন ঘরে এলে এমন মন খারাপ তো এমনি এমনি হয় না। নিশি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর খুব ধীরে, যেন নিজেকেই বোঝাচ্ছে। ওর রাগ আছে আপু, হঠাৎ বিয়ে সবকিছু মেলাতে পারছে না। আমি জানি, তবুও শোন, একটু চেষ্টা করিস অয়নের মন পেতে। সব ছেলে একরকম না, কিন্তু সময় দিলে অনেক কিছুই বদলায়। নিশির বুকের ভেতর হালকা কষ্টটা আবার নড়েচড়ে উঠল, তবুও মুখে সে দৃঢ়তা এনে বলল, চেষ্টা করছি আপু, আমি ছাড়বো না। এই কথার ভেতরে ছিল জেদ, ছিল ভালোবাসার আশা, আর ছিল অপমানের পরও টিকে থাকার শক্তি। নিশির বোন আর কিছু বলল না, শুধু মাথায় হাত বুলিয়ে দিল। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। নিশি মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ভেতর ভেতর সে জানে এই পথটা সহজ না। তবুও সে হাল ছাড়বে না, কারণ কিছু সম্পর্ক লড়াই করেই জিততে হয়। বাইরে চায়ের দোকানে বসে আছে অয়ন আর তার দুই বন্ধু। চায়ের কাপ হাতে নিয়েও অয়নের চোখে অস্থিরতা, মুখে বিরক্তির ছাপ। কিরে, মেজাজ এত গরম কেন? আজকাল তোকে দেখলেই মনে হয় ঝগড়া করে এসেছিস। অয়ন গভীর একটা শ্বাস ফেলে চায়ের কাপটা টেবিলে রেখে বলে, জানি না রে, শুধু শুধু মেজাজ গরম হয় আজকাল। বুঝেছি, বউয়ের ব্যাপার, তাই না? ওসব বাদ দে। শোন ভাই, একটা কথা বলি, বউকে মেনে নে, সব অশান্তি দূর হয়ে যাবে। এই কথাটা শুনেই অয়নের ভেতরে জমে থাকা রাগ আবার মাথা তুলে দাঁড়ায়। সে তীক্ষ্ণ চোখে বন্ধুর দিকে তাকায়। কিছুতেই না, এই কথা আর বলবি না। এত জেদ করিস কেন? মেয়েটা তো খারাপ না। বললাম না, এসব বাদ দে, অন্য কথা বল। বন্ধু বুঝে যায় এখন আর চাপ দিয়ে লাভ নেই। সে প্রসঙ্গ ঘুরিয়ে নেয়, অন্য গল্প শুরু করে, কিন্তু অয়নের মন আর সেখানে নেই। বন্ধুদের হাসি আড্ডা সবকিছুর মাঝে তার মাথার ভেতর ঘুরছে একটাই মুখ, নিশির মুখ। সে নিজেই বিরক্ত হয়ে ভাবে, আমি কেন এত রেগে থাকি? কেন কিছুতেই মাথা ঠান্ডা হয় না? চায়ের দোকানে আড্ডা চলতে থাকে, কিন্তু অয়নের ভেতরের অশান্তি একটু কমে না। কিছু সম্পর্ক এড়িয়ে গেলে সহজ হয় না, বরং এড়াতে গেলেই আরো গভীরে ঢুকে পড়ে। রাত নেমেছে ধীরে ধীরে, ঘরের আলোটা নরম, জানালার বাইরে অন্ধকার। নিশি বিছানার পাশে বসে
ফোনে কথা বলছে, মুখে খুশির হাসি, মাঝে মাঝে হেসে উঠছে জোরে। আর বলিস না, তোর সাথে কথা না বললে ভালো লাগে না। তুই তো মন ভালো করার ওষুধ। ফোনের ওপাশ থেকে কি যেন বলা হলো, নিশি আবার হেসে উঠল। সেই হাসিটা নিখাত, একদম খোলা। ঠিক সেই সময় দরজা খুলে রুমে ঢুকলো অয়ন। হঠাৎ থমকে গেল, তার চোখ আটকে গেল নিশির মুখে। এমন খুশি মুখ সে খুবই কম দেখেছে। নিজের অজান্তেই বুকের ভেতর কেমন একটা খচখচ করে উঠল। এত হাসছে কেন? কার সাথে কথা বলছে এভাবে? বয়ফ্রেন্ড নাকি? নিজের এই ভাবনাতেই অয়ন চমকে উঠল। কেন তার এত অস্বস্তি হচ্ছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। নিশি অয়নের উপস্থিতি টের পেয়ে ফোনটা নামিয়ে রাখলো, হালকা হাসি নিয়ে তাকালো। অয়ন কোনো উত্তর দিল না, চোখ সরিয়ে অন্যদিকে তাকালো, যেন কিছুই চাই আসে না তার। এত খুশি দেখছি। কার সাথে কথা বলছিলেন? বন্ধুদের সাথে। এই ছোট্ট উত্তরটাই অয়নের মাথার ভেতর আরো প্রশ্ন জাগিয়ে দিল। সে কিছু বলল না, কিন্তু চোখের ভাষা বদলে গেল। বন্ধু হলে এত হাসি কেন? আর আমি থাকলে তো এমন হাসে না। নিশি ফোনের পাশে রেখে উঠে দাঁড়ালো, অয়নের দিকে একবার তাকিয়ে নরম গলায় বলল, কিছু বলবে? অয়ন কোনো জবাব না দিয়ে পাশ কাটিয়ে বাথরুমের দিকে চলে গেল। কিন্তু নিশির হাসি আর ফোনে কথা বলার দৃশ্য তার মাথা থেকে কিছুতেই নামছে না। কিছু সম্পর্ক অস্বীকার করা যায়, কিন্তু ঈর্ষা তা অস্বীকার করলেও মন মানে না। সকালের আলোয় ঘর ভরে গেছে। অয়ন রেডি হয়ে ধীরে ধীরে নিচে নামলো। মুখে চেনা গভীর ভাব, চোখে ঘুম আর অস্থিরতার চাপ। ঠিক তখনই রান্নাঘর থেকে অয়নের মা বেরিয়ে এলেন। ছেলেকে দেখে থামিয়ে দিলেন। কই যাস রে অয়ন? একটা চাকরির ইন্টারভিউ আছে, দিয়ে আসি। মায়ের চোখে এক মুহূর্তে চিন্তা আর আশার মিশ্রণ। তিনি কাছে এসে নরম গলায় বললেন, তা খেয়ে যা আগে। ইচ্ছে করছে না মা, দেরি হচ্ছে। ইচ্ছে অনিচ্ছা দিয়ে সংসার চলে না। আয় তো এখানে। মা অয়নের হাত টেনে ধরে নিয়ে এলেন খাবার টেবিলে। অয়ন আর কিছুই বলল না, চুপচাপ বসে পড়ল। মা থালায় খাবার তুলে দিতে দিতে বলেন, খালি পেটে কোথাও যাওয়া ভালো না, মন এমনি অস্থির থাকে। অয়ন এক চামচ মুখে তুলল, খাবারের স্বাদ মুখে লাগলো, মনটা অন্য কোথাও। সবাই যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করে না আমি কি চাই। মা সন্তুষ্ট চোখে তাকিয়ে থাকলেন। ছেলেটা অন্তত একটু খাচ্ছে, এটুকুতেই তার শান্তি। যা এখন খেয়ে নে, ভালো মতো দে ইন্টারভিউ। অয়ন মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বেরোনোর সময় একবার অজান্তেই উপরের দিকে তাকালো, নিশির রুমের দিকে। কেন তাকালো সে নিজেও জানে না, কিন্তু মনটা আজকাল আর তার কথা শুনছে না। গেটের দিকে পা বাড়িয়ে দিল অয়ন। একবার পিছনে তাকালো না, মুখে সেই চেনা গম্ভীরতা, চোখে দায়িত্বের ভার। উপরে বেলকনিতে দাঁড়িয়ে সবটা দেখছিল নিশি। রেলিং আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল সে চুপচাপ নিঃশব্দ। অয়ন গেট পেরিয়ে রাস্তায় নামতে নিশি ধীরে ধীরে আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো অয়নের পিঠের দিকে স্থির হয়ে রইল। তুমি কেন আমাকে এইভাবে দূরে রাখো অয়ন? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে? নিশির বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সে ফিস ফিস করে আবার বলল, আমার কথা কি একটুও ভাবো না তুমি? তোমার অনুভূতি সবই কি তোমার কাছে ভুল ছিল? রাস্তায় অয়ন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর বেলকনিতে দাঁড়িয়ে নিশি একটা মানুষ, একগাদা প্রশ্ন আর অসমাপ্ত অনুভূতি নিয়ে। নিশির চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে কাঁদল না, নিজেকে শক্ত করলো। যত দূরেই যাও আমি অপেক্ষা করব, কারণ ভালোবাসা পালিয়ে যায় না। বাড়ির উঠোনটা হঠাৎ বড় হয়ে গেল, আর নিশির বুকের ভেতরও শূন্যতাও। কিছু মানুষ দূরে গিয়ে বোঝে কেউ একজন চুপচাপ তাদের জন্য অপেক্ষা করে আছে। দুপুর গড়িয়ে বিকেল। অয়ন গেট দিয়ে ঢুকতে আজ তার হাঁটার ভঙ্গিটা আলাদা। চোখে ক্লান্তি আছে ঠিকই, কিন্তু তার ভেতরে লুকানো একরাশ খুশি। সে ঘরে ঢুকে তার মাকে খুঁজতে লাগলো। মা তখন ডাইনিং এর পাশে কাজ করছিলেন। মা, কি রে এত তাড়াতাড়ি চলে এলি? ইন্টারভিউ কেমন হলো? অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না, মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠল, যে হাসিটা অনেকদিন পর দেখে গেল। হয়ে গেছে মা, চাকরিটা হয়ে গেছে। সত্যি? আল্লাহ, সত্যি চাকরি হয়ে গেছে? হ্যাঁ মা,
আজই কনফার্ম করেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা পারলো। আমি জানতাম তুই পারবি। যা কষ্ট পেয়েছিস সবই আজ সার্থক। অনেক চাপ ছিল মা, আজ একটু শান্তি লাগছে। এখন জীবনটা একটু গুছাবে, সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে কথাটার ভেতর অনেক অর্থ লুকানো। অনেক চোখের সামনে অজান্তে ভেসে উঠল নিশির মুখ। সে কিছু বলল না, কিন্তু খুশির মধ্যে কোথাও যেন একটা নাম না বলা অনুভূতি আটকে রইল। অয়ন ধীরে ধীরে নিজের ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। মুখে চাপা হাসি, চোখে অদ্ভুত এক ঝিলিক, যেটা সে বহুদিন পর অনুভব করছে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও বুকের ভেতরটা যেন হালকা হয়ে আছে। ঘরের ভেতর জানালার পাশে দাঁড়িয়েছিল নিশি। হাতের ফোনটা নামিয়ে অয়নের দিকে তাকাতেই কপাল কুঁচকে গেল তার। এত খুশি কেন তুমি? অয়ন থমকে গেল, মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিল। হাসিটা আরো হালকা হয়ে এলো মুখে। আপনাকে বলতে হবে। কেন বলবে না? আমি কি তোমার স্ত্রী না? এই কথাটার সঙ্গে সঙ্গে অয়নের মুখের হাসিটা যেন কেটে গেল। চোখের ভেতর জমে থাকা আনন্দ হঠাৎ করে শক্ত হয়ে উঠল। সে নিশির দিকে সরাসরি তাকাল, চোখে কোনো কোমলতা নেই, আছে দূরত্ব। মানি না। নিশি কথাটা শুনে যেন স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল তার, তবুও সে নিজেকে সামলে নিল। মানে এখনো একই কথা বলবে তুমি? কাগজে কলমে আমি তোমার স্ত্রী, সমাজ জানে, পরিবার জানে, তুমি কেন মানো না অয়ন? অয়ন জানালার দিকে তাকালো। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে মিলান হচ্ছে। গলা একটু ভারী হয়ে এলো। সমাজ আর কাগজ দিয়ে সম্পর্ক হয় না নিশি। যেটা জোর করে চাপিয়ে দেওয়া হয় সেটাকে আমি মানতে পারি না। নিশির চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না, বরং ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করল। আমি কি কখনো জোর করেছি তোমার মন পাওয়ার জন্য? একটু সময় চাইছি শুধু। অয়ন ধীরে ধীরে নিশির দিকে ফিরল। চাকরির আনন্দ, দিনের খুশি, সবকিছু যেন মুহূর্তে মিলান হয়ে গেল। সময় সময় দিলে যদি সব ঠিক হতো তাহলে এতদিনে ঠিক হয়ে যেত। আজ একটা ভালো খবর আছে আমার, কিন্তু আপনাকে বলার ইচ্ছে হয়নি। কিসের খবর? চাকরি হয়েছে, ইন্টারভিউ ক্লিয়ার। এই কথাটা শুনে নিশির চোখ মুহূর্তের জন্য আনন্দের ঝিলিক দিল। অজান্তেই বলল, সত্যি? তাহলে তো খুব ভালো। ভালো লাগছে, হ্যাঁ, কিন্তু এই খুশিটা একা থাকলেই ভালো। নিশি আর কিছু বলল না, ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল। মনে হলো অনেক খুশির মাঝেও সে কোথাও নেই, কখনোই ছিল না। নিজের ফাইলটা টেবিলে রেখে জানালার পাশে দাঁড়ালো। বাইরে সন্ধ্যার আজান ভেসে আসছে। বুকের ভেতর আনন্দ আর অস্বস্তির অদ্ভুত মিশ্রণ। নিশি মনে মনে বলল, একদিন ঠিকই তুমি বুঝবে অয়ন, আমি শুধু স্ত্রী নই, আমি তোমার পাশে দাঁড়াতে চাওয়া একজন মানুষ। এই সম্পর্কের ভেতরেই কেন আমি এত দমবন্ধ অনুভব করি? সন্ধ্যার নরম আলো ঘরটাকে অদ্ভুত এক নীরবতায় ভরিয়ে দিয়েছে। জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে। বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন, স্ক্রল করছে একটা পর একটা পোস্ট, কিন্তু চোখ দেখছে না কিছুই। মাথার ভেতর ভারী, অথচ বাইরে সে উদাসীন। নিশি দরজার পাশে দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অয়ন, আমার সাথে তো একটু কথা বলতে পারো, তাই না? কেন আমাকে এতটা ইগনোর করো? অয়ন ফোন থেকে চোখ তুলল না, আঙ্গুল থামলো, কিন্তু দৃষ্টি নয়, গলায় চাপা বিরক্তি। জানেন না কেন ইগনোর করি? জেনে শুনে এমন বলেন কেন? নিশির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে একটু কাছে এসে বিছানার কিনারায় বসে পড়ল। সেসব তো অনেক আগের কথা অয়ন। তখন ভুল হয়েছিল মানছি, কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী, একটা ছাদের নিচে থাকছি। আমরা কি এক হতে পারি না? এই কথাই অয়ন ফোনটা পাশে ছুঁড়ে রেখে সোজা হয়ে বসল। চোখে জমে থাকা বিরক্তি এবার স্পষ্ট। কখনো না। কেন? আমি কি এতটাই অযোগ্য? আমি কি চেষ্টা করছি না? চেষ্টা দিয়ে সব হয় না নিশি, কিছু ক্ষত থাকে যেগুলো সময়েও শুকায় না। আপনারা সবাই ভেবেছিলেন বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভেতরটা কেউ দেখেনি। আমি তো তোমার শত্রু নই অয়ন। আমি শুধু চাই তুমি আমাকে একটু জায়গা দাও। জায়গা? আমি নিজেই জানি না আমার নিজের জায়গাটা কোথায়, সেখানে আপনাকে কিভাবে রাখবো?
ঘরটা আবার নীরব হয়ে গেল। বাইরে মাগরিবের আজান শেষ হয়ে গেছে, শুধু দূরের গাড়ির শব্দ। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখ মুছে বলল, একদিন তুমি বুঝবে আমি জোর করে আসিনি তোমার জীবনে, আমিও পরিস্থিতির শিকার। অন্য কোনো উত্তর দিল না, সে শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। সন্ধ্যার অন্ধকার ঘন হচ্ছে, আর সেই অন্ধকারের মতোই তাদের সম্পর্ক ভারী নিঃশব্দ। নিশি ধীরে পা বাড়িয়ে দরজার দিকে গেল। বের হওয়ার আগে একবার পেছনে তাকালো। তখনও পেছনে ফিরিয়ে দাঁড়িয়ে। রাতের খাবার শেষ, ঘরটাই আলোটা মৃদু, জানালা বাইরে অন্ধকার। ভেতরে দুজন মানুষ একই বিছানায় শুয়ে থেকেও দূরত্বে আলাদা। নিশি একপাশে কাত হয়ে শুয়ে আছে, চোখে ঘুম নেই। অনের পিঠটা তার দিকে, নিঃশ্বাস ভারী কিন্তু জেগে আছে সেও। নিশি ধীরে গলা খাকারি দিয়ে বলল, অয়ন, আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, এভাবে আর কতদিন? এবার একটু ভালোবাসো না। কথাগুলো বলার সময় তার গলায় অনুনয়, ভয় আর আশা সব একসাথে মিশে গেল। চোখ বন্ধ করে উত্তর দিল, কণ্ঠে কঠোরতা, কখনো না, আপনার কাছে আসতে পারবো না আমি। এই কথায় নিশির বুকটা মোচড় দিয়ে উঠল। সে হঠাৎ উঠে বসে অয়নের দিকে ঘুরে তাকালো। চোখে জমে থাকা অভিমান এবার রাগে রূপ নিল। কেন? আমি কি তোমার জন্য এতটা অচেনা হয়ে গেছি? অয়ন মুখ ঘুরাতে চাইল, কিন্তু নিশি আর থামল না। মুহূর্তেই আবেগ এসে অয়নের দিকে ঝুঁকে পড়ল। তারপর হঠাৎ অয়নকে কিস করতে লাগলো। তারপর দুহাত দিয়ে অয়নকে জড়িয়ে ধরে রাখলো, যেন ছাড়লে সে হারিয়ে যাবে। এভাবে দূরে থেকো না অয়ন, আমি মানুষ, আমারও কষ্ট লাগে। অয়ন প্রথমে অবাক হয়ে গেল, শরীর শক্ত হয়ে রইল। কয়েক সেকেন্ড সে কিছু বলল না। নিশির হাতের উষ্ণতা, নিঃশ্বাসের কাছাকাছি থাকা, সব মিলিয়ে ভেতরে দ্বন্দ্ব আরো তীব্র হয়ে উঠল। অয়ন ধীরে নিশির হাত আলগা করল, কণ্ঠ নরম হলো, সিদ্ধান্তে অটল। রাগ করে এমন করেন না নিশি, এতে কিছু বদলাবে না। আমার না চাওয়াটা বোঝার চেষ্টা করুন। নিশির চোখ ভিজে উঠল, সে হাত ছেড়ে দিল, কিন্তু উঠে গেল না। চুপচাপ শুয়ে রইল, মুখ ঘুরিয়ে। কথাই জায়গায় নীরবতা নেমে এলো, ভারী অসহ্য। একই বিছানায় বসে থাকা দুজন মানুষের মাঝে তখন শুধু দূরত্ব নয়, জমে থাকা না বলা কথার পাহাড়। রাত গভীর হতে থাকলো, আর তাদের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল আরো শক্ত হয়ে দাঁড়িয়ে। রাত গভীর, ঘরে বাতি হালকা, বিছানায় শুয়ে থাকা নিশির চোখে জেদ আর অভিমান মিলেমিশে এক অদ্ভুত আগুন জ্বালাচ্ছে। সে আর চুপ থাকতে পারছে না, বুকের ভেতর বলছে, আজ আমি তোমার কাছ থেকে আদর নেব অয়ন, যে কোনোভাবেই নেব। নিশি ধীরে উঠে দাঁড়ালো, অয়নের দিকে এগিয়ে এসে হঠাৎই তাকে জড়িয়ে ধরে রাখলো। এক হাত অয়নের ঘাড়ে, আর এক হাত কোমরে। দূরত্ব আর নয়, শুধু তাদের মধ্যকার স্পর্শ। আজ তুমি আমাকে ভালোবাসা না দিলে চলে যাবে না আমি। অয়ন প্রথমে সরতে চাইল, তারপর নিজের হাত কপালে চেপে ধরল, কিন্তু নিশির জেদ এতটাই তীব্র যে সে সামলাতে পারল না। নিশি অয়নের ঠোঁটে চুমু দিতে দিতে ধীরে ধীরে তার গলায় মুখ ডুবিয়ে দিল। প্রথম চুমুতে অয়নের চোখ কেঁপে উঠল, সে নিজেকে সরাতে চাইল, নিশি, সাহস কই পান? কিন্তু নিশি থামল না। এক চুমুর পর আরেকটা, প্রতিটি চুমু যেন অয়নের কাছে বলা হলো, আমি জেদ করেছি, আমি চাই আমি তোমার হব। আর নিজেকে আলগা করার চেষ্টা করলো, হাতে শক্ত করে ধরলো নিশিকে। কিন্তু মনটা জানতো এবার কোনোভাবেই সহজে ছাড়ানো যাবে না। নিশি, থামুন, এমন করবেন না। আমি থামবো না, আমি চাই। দুজনের শরীরে স্পর্শ, ঠোঁটের আদান প্রদান আর নিশির জেদ সব মিলেমিশে ঘরটা যেন গরম হয়ে উঠল। অয়ন রেগে গেল, কিন্তু চোখের কোণায় ঝলকানো উষ্ণতা আর নিশির অদম্য জেদ তার মন নাড়াচাড়া করতে লাগলো। নিশি একটু দূরে সরল, চোখে জল, মুখে অভিমান। আজকের রাত আমি তোমার কাছেই থাকবো। অয়নের পিঠে হাত বোলাতে বোলাতে নিশি ধীরে ধীরে শুয়ে পড়ল। অয়ন এখনো রাগে লাল, কিন্তু ভেতরে কেমন একটা অজানা উষ্ণতা জেগে উঠেছে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। নিশি এখনো অয়নের খুব কাছে, তার ঠোঁট কাঁপছে, চোখে জল জমেছে। তবু সে জেদ ধর করে অয়নের ঠোঁটে চুমু দিতে লাগলো, একটা না আরেকটা, যেন প্রতিটা চুমুর মধ্যে লুকিয়ে আছে তার অনুরোধ, তার অধিকার, তার ভালোবাসা। কিন্তু হঠাৎই অয়ন রেগে গিয়ে নিশিকে দুহাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিশি ভারসাম্য হারিয়ে বিছানার উপর পড়ে গেল।
মুহূর্তের মধ্যে সবকিছু থমকে গেল। নিশি মাথা যেন ঘুরে উঠল। সে কিছু বুঝে ওঠার আগে এমন আচরণ, চোখ বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে রইল। নিশি ধীরে উঠে বসলো, গলা কাঁপছে। সে চিৎকার করে বলল, তুমি কি আমাকে খেলনা ভাবো অয়ন? যখন ইচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দাও। আমার ফিলিংসের কোনো দাম নেই? আমি কি মানুষ না? আমি কি তোমার স্ত্রী না? অয়ন দাঁড়িয়ে আছে পাথরের মতো, মুখ শক্ত, চোখে কোনো অনুশোচনা নেই। নিশির কান্না, অভিযোগ কিছুই যেন তাকে স্পর্শ করছে না। অয়ন ঠান্ডা গলায় নির্মমভাবে বলল, আমার কাছে আপনার ফিলিংসের কোনো দাম নাই। কথাগুলো যেন ছুরি হয়ে নিশির বুকে ঢুকে গেল। নিশি নিঃশ্বাস নিতে পারছে না। এই একটা বাক্যে তার সব ভেঙে চুরমার হয়ে গেল। নিশি ফোপাতে ফোপাতে বলল, তাহলে কেন আমাকে বিয়ে করলে অয়ন? কেন আমাকে এই ঘরে এনে দাঁড় করালে? অন কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে নিল, যেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায় তার নয়। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখ মুছল, কণ্ঠ শক্ত করার চেষ্টা করলো। সে আজ বুঝলাম জোর করে পাওয়া সম্পর্ক কখনোই ভালোবাসা হয় না। আর কিছু বলল না, শুয়ে পড়ল এক পাশে পিঠ ফিরিয়ে। ঘরের এক কোণে অয়ন দাঁড়িয়ে রইল, আরেক কোণে নিশি অপমানিত নিঃস্ব। একই ঘর, একই বিছানায়, কিন্তু তাদের মাঝে এখন পাহাড়সম দূরত্ব। রাতটারও গভীর হয়ে উঠল। সকালের আলো তখনও পুরোপুরি ঘরে ঢোকেনি। নিশি অয়নের ঘুম ভাঙার আগে চুপচাপ উঠে পড়েছে। কাল রাতের কথাগুলো এখনো বুকের ভেতর পাথরের মতো ভার হয়ে আছে। চোখে ঘুম নেই, মুখে নেই কোনো অভিযোগ, শুধু একরাশ ক্লান্তি। সে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরে ঢুকতেই দেখে তার বোন অয়নের ভাবি নাস্তা বানাচ্ছে, চুল বাঁধা, হাতে কাজ, মুখে পরিচিত সেই শান্ত হাসি। নিশি হালকা স্বরে বলল, আপু আমি সাহায্য করি। আই, দুজনে করলে তাড়াতাড়ি হবে। নিশি চুপচাপ কাজে লেগে গেল। চুলায় হাঁড়ি, টেবিলে প্লেট সব ঠিকঠাক, কিন্তু তার ভেতরটা এলোমেলো। ঠিক তখনই উপর থেকে পায়ের শব্দ। অয়ন ফ্রেশ হয়ে নিচে নামছে। নিশির বুকটা কেমন করে উঠল। সে চোখ তুলল না, শুধু হাতের কাজটাই করে যেতে লাগলো। অয়ন এসে সোজা রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, মা, খাবার দাও। নিশিমা, খাবার দে তো। এই একটা কথাতে নিশির হাত থমকে গেল। সে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখে কোনো রাগ নেই, শুধু ভয় আর অপমানের ভয়, আবার অপ্রয়োজনীয় ঝামেলার। নিশি শান্ত কিন্তু কাপা গলায় বলল, আপনি যান আন্টি, আমি গেলে আবার রেগে যাবে। রান্নাঘরে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। ভাবি অবাক হয়ে নিশির দিকে তাকালো। অয়নের মা কিছু বুঝতে পারলেন, কিছু পারলেন না, তবু মুখে ভারী চিন্তার ছাপ। অয়নের মা ধীরে বললেন, কি রেগে যাবে মা? খাবার দিতে গেলে রাগের কি আছে? নিশি আর কিছু বলল না, চোখ নামিয়ে আবার কাজ করতে লাগলো। অয়ন দূর থেকে কথাগুলো শুনেছে। এক মুহূর্তের জন্য তার চোখ নিশির দিকে গেল, কিন্তু সে কিছু বলল না। আগের মতোই মুখ শক্ত করে বসে রইল। ভাবি এগিয়ে এসে খাবার নিয়ে গেল। এই নে অয়ন, খেয়ে নে। অয়ন কিছু না বলে প্লেট টেনে নিল। নিশি দূরে দাঁড়িয়ে রইল। এ বাড়িতে সে এখন সবার সামনে বউ, কিন্তু নিজের স্বামীর কাছে নয়। তার মনে হলো সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন নিজের অধিকার নিজেই ব্যবহার করতে ভয় লাগে। নিশি চুপচাপ হাত ধুয়ে ফেল, কারোর দিকে তাকালো না। রান্নাঘরের জানালা দিয়ে সকালের আলো ঢুকছে, কিন্তু নিশির ভিতরে তখনও রাত রয়ে গেছে। আর নাস্তার টেবিল থেকে উঠে দাঁড়ালো, কোনো দিকে তাকালো না, কোনো কথা বলল না, শুধু ব্যাগটা কাঁধে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। নিশি দূরে দাঁড়িয়ে সব দেখছিল। বুকের ভেতর কেমন একটা শূন্যতা জমে উঠল, তবুও সে কিছু বলল না। অয়ন জুতা পরতে পরতে বলল, আমি অফিসে যাচ্ছি। কিছু বলার আগে দরজা খুলে বেরিয়ে গেল সে। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা নিশির কানে যেন অনেক জোরে বাজলো। নিশি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। চারপাশে নীরবতা। এই ঘরটা এখন তার, কিন্তু এই ঘরে তার কোনো অধিকার নেই। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। নিশি বিছানার ধারে বসে রইল, চোখের সামনে কত রাতের কথা, সকালের কথাগুলো একের পর এক ভেসে উঠতে লাগলো। নিশি মনে মনে বলল, আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয়? একটু ভালোবাসা চাওয়াটা কি এত বড় অপরাধ? সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রোদ উঠেছে, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক, কেবল তার ভেতরটা
এলোমেলো। নিশি ফোনটা হাতে নিল, আবার রেখে দিল। কাকে ফোন করবে, কি বলবে? বলবে স্বামী তাকে মানে না, নাকি বলবে বিয়ে হয়েও সে একা? শেষ পর্যন্ত কাউকেই ফোন করলো না। দুপুর গড়িয়ে গেল, খাওয়ার কথা মনে পড়ল, কিন্তু খেতে ইচ্ছে করলো না। সে চুপচাপ শুয়ে রইল, চোখ বন্ধ করে, কিন্তু ঘুম এলো না। নিশি নিজের বুকের ওপর হাত রেখে ধীরে বলল, আমি কি খুব বেশি আশা করে ফেলেছিলাম? বিকেল নামলো, ঘরের ভেতর ছায়া লম্বা হতে লাগলো, কিন্তু নিশির মনটা আরো ভারী হয়ে উঠল। সারাদিন সে উদাস হয়ে কাটালো না, কান্না না অভিযোগ না রাগ, শুধু একরাশ নীরব কষ্ট নিয়ে। কারণ কিছু কষ্ট চিৎকার করে বলা যায় না, সেগুলো ভিতরে ভিতরে মানুষকে ভেঙে দেয়। একটা পুরো মাস কেটে গেছে, সময় এগিয়েছে ঠিকই, কিন্তু অয়ন নিশির সম্পর্ক এক চুলো এগোয়নি। একই ঘরে থাকা তবু অচেনা মানুষের মতো দিন কাটানো, এটাই তাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আগের মতোই অফিসে যায়, ফিরে আসে, কথা হলো প্রয়োজনের কথা, এর বেশি কিছুই নয়। নিশিও আর আগের মতো জেদ দেখায় না, চুপচাপ থাকে, নিজের ভেতর নিজেই লড়ে যায়। আজ বিকেলটা অন্যদিনের মতোই শুয়েছিল। নিশি নিচে বসেছিল, তার বোন রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই এক অস্বাভাবিক শব্দ, ধপ। নিশি আতকে উঠে তাকিয়ে দেখে তার বোন মেঝেতে পড়ে আছে। নিশি চিৎকার করে উঠল। সে আপু, আপু কি হলো? দৌড়ে গিয়ে বোনকে ধরে তুলে বসানোর চেষ্টা করলো। ভাবির মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। নিশি জোরে ডাকতে লাগলো, মা, দুলাভাই তাড়াতাড়ি আসেন। বাড়ি মুহূর্তেই অস্থির হয়ে উঠল। অয়নের বাবা মা, অয়নের ভাই সবাই ছুটে এলো। অয়নের ভাই ভয়ত গলায় বলল, কি হয়েছে ওর? কেউ আর দেরি করলো না, ডাক্তার ডাকা হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করলেন। সবাই উৎকণ্ঠায় দাঁড়িয়ে। ডাক্তার হালকা হেসে বলেন, ভয়ের কিছু নেই, উনি অজ্ঞান হয়েছেন কারণ উনি প্রেগনেন্ট। এই একটা কথাতেই বাড়ির পরিবেশ বদলে গেল। অয়নের মা বিস্ময়ে হাত চাপা দিলেন। সত্যি মা হতে যাচ্ছে? জি, খুব সম্ভবত প্রথম দিক, তাই দুর্বলতা। আমি বাবা হতে যাচ্ছি। ভাবি তখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি, তবুও ঠোঁটে ক্ষীণ হাসি। পুরো বাড়ি যেন আনন্দে ভরে উঠল। মিষ্টি কথা উঠল, দেওয়ার কথা উঠল। অয়নের বাবা খুশিতে বললেন, আল্লাহ আমাদের মুখে হাসি দিলেন। নিশি একপাশে দাঁড়িয়ে সব দেখছিল, তার মুখে হাসি আছে, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। নিশি মনে মনে বলল, সবাই মা হওয়ার খুশিতে মেতে উঠেছে, কিন্তু আমি? সে নিজের পেটের দিকে তাকালো না, তাকালে হয়তো বুকটা আরো ভারী হয়ে যেত। তার বোন মা হতে যাচ্ছে, আর সে একজন স্ত্রী হয়েও আজও অয়নের কাছে অচেনা। নিশি চুপচাপ বোনের পাশে বসে পড়ল। আপু, এখন থেকে সাবধানে থেকো। তুই পাশে থাকলেই হলো। হালকা স্বরে বলল। নিশি হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে রইল না বলা অনেক প্রশ্ন। এই সুখের খবরের মাঝে নিশির ভেতরের কোথাও একটা যেন কাটা বিঁধে রইল। নিশি ধীরে ধীরে নিজের ঘরে উঠে এলো। দরজাটা ভেতর থেকে বন্ধ করে সে আর নিজেকে সামলাতে পারল না। বিছানার উপর বসতেই বুকের ভেতরে জমে থাকা কষ্ট ভেঙে পড়ল কান্না হয়ে। আজ বিকেলের ঘটনাটা তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে বারবার। মনের মুখে সেই আনন্দ, সবার উচ্ছ্বাস, সবই চোখের সামনে ভাসছে। নিশি বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, অয়ন যদি আমাকে ভালোবাসতো, একটু আদর করতো, তাহলে আজ হয়তো আমারও একটা এমন সন্তান হতো। আমি কারোর চোখে এমনভাবে আনন্দের কারণ হতে পারতাম। সে উঠে বসে নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে ফেল। নিশি কাপা গলায় বলল, আমি এত বড় ভুল করেছিলাম অয়ন। একটা ভুলের জন্য আজ পর্যন্ত তুমি আমাকে শাস্তি দিয়ে যাচ্ছ। কতদিন আর এভাবে চলবে? আমি কি কোনো দিন তোমার কাছে ক্ষমা পাবো না? ঘরের দেওয়ালগুলো তার কান্না শুনে আরো নীরব হয়ে গেল। সন্ধ্যার দিকে ব্যারিকেডের শব্দ হলো। অয়ন অফিস থেকে ফিরেছে। সে ভেতর ঢুকতেই অয়নের মা খুশিতে উজ্জ্বল মুখে এগিয়ে এলেন। অয়নের মা আনন্দে বললেন, অয়ন, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে মা? তোর ভাবি মা হতে যাচ্ছে। সত্যি? হ্যাঁ রে বাবা, ডাক্তার নিজেই বলেছে। দারুণ খবর তো, অভিনন্দন ভাই। আমি বাবা হতে যাচ্ছি। ধন্যবাদ রে, দোয়া করিস। পুরো বাড়িটা আবার খুশির আলোয় ভরে উঠল। কিন্তু এই একই বাড়ির উপরে একটা ঘরে তখনও নিশির কান্নার রেশ লেগে আছে। কেউ জানে না একজন স্ত্রীর ভেতর আজ আরেকটা প্রশ্ন চুপচাপ মরে গেছে। একই ছাদের নিচে কারো জীবনে নতুন জীবনের আগমন, আর কারো জীবনে নিঃশব্দে এক শূন্যতা। আজ নিশির ভেতরে অদ্ভুত এক শক্তি জন্ম নিয়েছে।
অনেক কান্না, অনেক অপমান, অনেক নীরব সহ্য, সব কিছুর পর আজ সে সিদ্ধান্ত নিয়েছে আয়না আছে অনকে আপন করবে। অন যতই রাগ করুক, যত দূরে ঠেলে দিক, সে আর পিছু হটবে না। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফোলা চোখের দিকে তাকালো। চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টিতে একরাশ জেদ। নিশি মনে মনে বলল, এভাবে হার মানলে চলবে না। আমি তার স্ত্রী, আজ আমাকে সেটা প্রমাণ করতেই হবে। ঠিক তখনই দরজার শব্দ। অন রুমে ঢুকেছে। অন ঢুকে একবার নিশির দিকে তাকালো। নিশি খাটের ধারে বসে আছে, চোখ ফোলা, মুখটা ক্লান্ত, সব স্পষ্ট। তবু অয়ন কিছু বলল না। একদম পাত্তা না দিয়ে সে বাথরুমের দিকে চলে গেল। নিশির বুকের ভেতরটা কেমন করে উঠল। সে ঠোঁট কামড়ে নিজেকে সামলালো। কিছুক্ষণ পর অন ফ্রেশ হয়ে বের হলো। ঠিক তখনই টিং টিং অনের ফোনে কল এলো। অন স্ক্রিনে তাকিয়ে ফোনটা ধরল। হ্যালো। নিশি চুপচাপ বসেছিল, কিন্তু অনেক কণ্ঠ শুনে তার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা জেগে উঠল। অন হাসতে হাসতে বলল, হ্যাঁ বলো। না না, অফিসে তো ঠিকই ছিলাম, তোমাকে বরং আজ অনেক সুন্দর লাগছিল। নিশির চোখ কুচকে গেল। অন উঠে বেলকনির দিকে যেতে যেতে বলল, আচ্ছা দাঁড়াও, একটু বাইরে যাচ্ছি। সে বেলকনিতে চলে গেল। দরজা আধা খোলা ছিল। নিশির কানে স্পষ্ট ভেসে আসছে কথাগুলো। আরে তুমি তো জানোই, তোমার সাথে কথা বললে সময়টা কেমন কেটে যায় বুঝতেই পারি না। তুমি অফিসে না এলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। নিশির হাত দুটো শক্ত হয়ে মুঠো পাকালো। তার বুকের ভেতরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। নিশি মনে মনে বলল, এতটা ঘনিষ্ঠ কথা, এইভাবে কথা বলে কি কলিগের সাথে? তার চোখের জল জমল, কিন্তু সেটা আর শুধু কষ্টের জল না, ওটার সাথে মিশে গেল রাগ, ঈর্ষা, অধিকার বোধ। বেলকনি থেকে আবার অয়নের কণ্ঠ ভেসে এলো, তুমি পাশে থাকলেই আমার দিনটা ভালো যায়। এই কথাটুকুই যথেষ্ট ছিল। নিশি ধীরে উঠে দাঁড়ালো। আজ আর চুপ থাকবে না। আজ সে বুঝিয়ে দেবে অন্যের পাশে থাকার অধিকার কার। বেলকনির দরজাটা হঠাৎ জোরে খুলে গেল। নিশি আর নিজেকে সামলাতে পায়নি। রাগে, অপমানে, ঈর্ষায় সব একসাথে বিস্ফোরণ হয়ে বেরিয়ে এলো। নিশি কাঁপা কিন্তু শক্ত গলায় বলল, এত রাতে কার সাথে কথা বলছো তুমি? অনেকটু থমকালো, তারপর ফোন কেটে ফেললো। মুখে এক চিলতি বিরক্তির ছাপ। অন ঠান্ডা গলায় বলল, এত রাতে মানুষ কার সাথে কথা বলে জানেন না? না জানি না, তুমিই বলো কার সাথে কথা বলছিলে। অয়ন এক মুহূর্ত নিশির চোখের দিকে তাকালো, তারপর এমন একটা কথা বলল যেটা নিশির জীবনের সব বিশ্বাস ভেঙে দিল। অয়ন নির্লিপ্ত গলায় বলল, আমার গার্লফ্রেন্ড। এই শব্দটা নিশির কানে যেন বজ্রপাতের মতো আঘাত করল। নিশি হতবাক হয়ে তাকিয়ে রইল। মাথার ভেতর ঝা ঝা করতে লাগলো। নিশি ফিসফিস করে বলল, তাহলে আমি কে? জোর করে ঘাড়ে চাপিয়ে দেওয়া একজন। নিশির চোখ বড় হয়ে গেল। এই কথাটা সে কল্পনা করেনি। সে ভেবেছিল অন রেগে আছে, সময় লাগবে, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সে যে গোপনে অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে। এই সত্যটা নিশির বুক ছিঁড়ে দিল। নিশির গলা ভেঙে গেল। স্ত্রী থাকতেও তুমি প্রেম কিভাবে করতে পারো অয়ন? অয়ন মুখ ফিরিয়ে নিল, কণ্ঠে এক ফোঁটাও অনুশোচনা নেই। অয়ন বলল, বিয়ের কোনো মূল্য নাই আমার কাছে, আর যেখানে বিয়ের মূল্য নাই সেখানে স্ত্রী কিভাবে হয়? এই কথাগুলো নিশির হৃদয়ে একটা পর একটা ছুরির মতো বিঁধতে লাগলো। নিশির চোখের জল আটকে রাখতে পারল না। নিশি কাপা গলায় বলল, আমি কি এতটাই তুচ্ছ? একটা সম্পর্ক, একটা সংসার, সবই কি মিথ্যে? অয়ন আর কোনো কথা বলল না। নিশি ধীরে ধীরে পিছিয়ে এলো। তার চোখে এখন আর শুধু কান্না না, ভাঙা স্বপ্নের ছাপ। নিশি মনে মনে বলল, আমি ভেবেছিলাম ধৈর্য ধরলে সব ঠিক হবে, কিন্তু যে মানুষটা মনেই আমাকে মানে না, তার কাছে থেকে কি আশা করা যায়? নিশি হঠাৎ করে আবার অয়নের সামনে এসে দাঁড়ালো। এই মুহূর্তে তার কিছু হারানো নেই, শুধু সত্যটা জানা দরকার। চোখে জল টলমলো, গলায় কাঁপুনি। তুমি না একদিন বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এখন কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারো অয়ন? এই কথাটা শোনা মাত্রই অয়নের ভেতরে আগুন বিস্ফোরণ হয়ে বেরিয়ে এলো। তার চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ কেঁপে উঠল রাগে। এই খবরদার, এই কথা আর কোনোদিন বলবি না। সে চমকে গেল। অন্যরাগে আগুন হয়ে এক ধাপ এগিয়ে এসে বলল, তোকে ভালোবাসার অপরাধে আমি কম শাস্তি পাইনি।
একটা ভুল, একটা কিস করার জন্য তুই পুরো বাড়িতে চিৎকার করে আমার চরিত্র খারাপ প্রমাণ করেছিলিস। নিশির চোখ বড় হয়ে গেল। সে কিছু বলতে যাবে, কিন্তু অয়ন থামতে চায় না। অয়ন গর্জে উঠল। তোর জন্য বাবা আর ভাইয়া আমাকে মেরেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল। 2 বছর আমি পরিবার ছাড়া ছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরেছি। তারপরও তুই ভাবলি আমি তোকে ভালোবাসবো? তোকে দেখলে আমার শুধু ঘৃণা হয়। এই কথাটা নিশির বুক চিরে দিল। নিশি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে বিছানার ধারে বসে পড়ল। তার চোখ দিয়ে জল ঝরছে, গলা ভেঙে যাচ্ছে। আমি জানতাম না, আমি কখনো ভাবিনি আমার একটা কান্না এত বড় সর্বনাশ ডেকে আনবে। তুমি হঠাৎ কিস করায় আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম অয়ন। তোমাকে মার খাওয়ানোর কোনো ইচ্ছে ছিল না আমার। আমি শুধু তখন বুঝতে পারিনি কি করব। ঘরে আবার নীরবতা নেমে এলো। অয়ন মুখ ফিরিয়ে নিল। তার কাজ শক্ত, কিন্তু চোখের কোণে জমে আছে বহু পুরনো কষ্ট। নিশি ধীরে বলল, আমি যদি জানতাম আমার একটা ভুলে তোমার জীবন এইভাবে ভেঙে যাবে, আমি কখনো চিৎকার করতাম না। আজ বুঝলাম, ভালোবাসা শুধু পাওয়া না, ভালোবাসা না বুঝে ফেলাও একটা বড় অপরাধ। নিশি আর অয়নের মাঝখানে জমে থাকা নীরবতা হঠাৎ করেই বিস্ফোরিত হলো। ঘরের বাতাস ভারী, জানালার পর্দা নড়ে উঠছে অস্থির হাওয়ায়। চোখে মুখে কঠিন এক অনমনীয়তা। নিশি ধীর পায়ে এগিয়ে এলো। বুকের ভেতরটা কাঁপছে, তবু আজ না বললেই নয়। এভাবেই সে হঠাৎ অয়নকে জড়িয়ে ধরল। নিশি কাঁপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও অয়ন, আমি সত্যিই বুঝতে পারিনি ঘটনা এতটা জটিল হবে। আমি ভেবেছিলাম সবাইকে বললেই সমাধান হবে, কিন্তু সবাই এত বাজেভাবে দেখবে বিষয়টা আমি বুঝিনি অয়ন। আমাকে ক্ষমা করো। অয়ন এক মুহূর্ত নিশ্চুপ। নিশির নিঃশ্বাস তার বুকে এসে লাগছে। সেই স্পর্শে পূর্ণ চিতি, পূর্ণ ভালোবাসা মাথাচার দিয়ে উঠতে নিশি হঠাৎ আর নিজেকে সামলাতে পারল না। সে অয়নের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। একটা হঠাৎ বেপরোয়া চুমো, কিন্তু সেই মুহূর্তে সব ভেঙে চুরমার। অয়ন আর সহ্য করতে পারল না। সে নিশিকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল। চোখ দুটো লাল হয়ে উঠল। পরক্ষণেই ঠাস আরেকটা নিশি কেঁপে উঠল। মুখ ঘুরে গেল পাশ ফিরিয়ে। ঘরটা যেন শূন্য হয়ে গেল শব্দে। অয়ন গর্জে উঠল, লজ্জা করে না এতদিন ইগনোর করার পরেও এসে আমার গায়ে ঘেঁষতে? কি ভেবেছেন আমি আগের মতোই থাকবো? একসময় পাগলের মতো আপনার পিছনে ঘুরেছি, বিনিময়ে পেয়েছি মার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। তারপর ভাবলেন কিভাবে আপনাকে মানবো? নিশি হতভম্ব, কথা আটকে গেছে গলায়। তিক্ত হাসি হেসে বলল, নাকি শরীরে জ্বালা উঠে গেছে তাই থামাতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে পতিতালয়ে যান, সব জ্বালা মিটে যাবে। শব্দগুলো নিশির বুক ছিন্ন ভিন্ন করে দিল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, চোখে পানি, মুখে কোনো শব্দ নেই। আরো কাছে এসে, কিন্তু সেই কাছে আসাই কোনো উষ্ণতা নেই। আছে শুধু ঘৃণা আর তাচ্ছিল্য। যা খুশি করুন নিশি, আজ থেকে আমি আর আপনার দিকে ফিরে তাকাবো না। আমার আর রুচি হয় না আপনার দিকে তাকাতে, আপনাকে ছুতে। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে সে দরজার দিকে হাঁটল। পেছনে তাকালো না, একবারও না। দরজাটা বন্ধ হওয়ার শব্দে নিশি ভেতরের শেষ ভরসাটুকু ভেঙে পড়ল। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আজ কেউ তা মুছবে না। নিশি মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কিছু ভুলের ক্ষমা হয় না। আর কিছু ভালোবাসা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। রাতটা আজ নিশির জন্য অসম্ভব ভারী। ঘরের ভেতর দাঁড়িয়ে সে বুঝতে পারছে এই কষ্ট আর অপমান নিয়ে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বুকের ভেতরটা মোচড় উঠছে, কিন্তু চোখের পানি শুকিয়ে গেছে। আজ আর কান্না আসছে না, শুধু এক ধরনের শূন্যতা। নিশি ধীর কণ্ঠে নিজেকেই বলল, আর না, আর না, অয়নের জীবনে আমি থাকবো না। আমি ওর জন্যই সবচেয়ে বড় ভুল। অন্যদিকে ছাদের পর একটার পর একটা সিগারেট টানছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরের রাগটা ধীরে ধীরে ঝরে পড়ছে, আর জায়গা নিচ্ছে অপরাধবোধ। সে মাথা চেপে ধরে বিড়বিড় করে বলল, কি করলাম আমি, কি করলাম? যাকে এতটা ভালোবাসি তাকে আমি থাপ্পড় মারলাম, এত জঘন্য কথা বললাম। কিন্তু আমি কি করব?
ও আমার পুরনো ক্ষতগুলো আবার জাগিয়ে দিল। রাগটা এমন করে উঠল যে নিজেকে সামলাতে পারলাম না। তবুও এটা তো কোনো অজুহাত না, আমাকে ক্ষমা চাইতেই হবে। আমি তো জানি নিশি কতটা পবিত্র। একটা কিসেই যে মেয়ে ভেঙে পড়ে, সে কিভাবে, আমি তাকে পতিতা বললাম, ছি অয়ন ছি। সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে সে ছাদ থেকে নামার জন্য পা বাড়ে। ঠিক সেই সময় রুমের ভিতর নিশি টেবিলের সামনে বসে কলম হাতে নেয়। হাত কাঁপছে, প্রতিটা শব্দ যেন বুকের রক্ত দিয়ে লিখছে সে। নিশির চিঠি। আমাকে ক্ষমা করে দিও অয়ন। আমি সত্যিই সেদিন বুঝতে পারিনি ব্যাপারটা এতটা জটিল হবে। যদি বুঝতাম তাহলে কখনোই এমন করে চুপ করে থাকতাম না, কখনোই তোমার চোখে চোখ রেখে কান্না করতাম না। ভালোবাসা শুধু তুমি একা বাসতে না, আমিও বাসতাম, খুব বাসতাম। ভয় পেতাম যদি আমার জন্য আমার বোনের সংসার নষ্ট হয়ে যায়। তোমার ভালোবাসা চোখের সামনে দেখেও তাই কিছু করতে পারিনি। সত্যি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলেই বুঝতে পারিনি যে তোমার ভালোবাসা আর নেই, তুমি শুধু আমাকে ঘৃণা করো। এটা বুঝলে অনেক আগেই তোমাকে মুক্তি দিতাম। ভালো থেকো, নতুন জীবনের জন্য অভিনন্দন। শেষ লাইনটা লিখে কলমটা টেবিলে রেখে দিল। চোখে আর পানি নেই, যেন সব শেষ হয়ে গেছে। নিশি চারপাশে একবার তাকালো। এই ঘরে কত স্মৃতি, কত না বলা কথা, সব ফেলে সে শুধু এক কাপড়ে বেরিয়ে পড়ল। দরজাটা বন্ধ হলো নিঃশব্দে। ঠিক সেই মুহূর্তে অয়ন ছাদ থেকে নেমে রুমের দিকে আসে। ভেতর ঢুকে প্রথমে তার চোখ পড়ে টেবিলে রাখা চিঠিটার উপর। হাত বাড়িয়ে নেয়, পড়তে পড়তে তার শ্বাস আটকে আসে। বুকের ভেতরটা ফেটে যেতে চাই। অয়ন ফিস ফিস করে বলল, নিশি, আমি তো তোমাকে ছেড়ে দিতে চাইনি, আমি শুধু রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। সে ছুটে দরজার দিকে যায়, কিন্তু মেন দরজা খোলা। নিশি নেই, শুধু বাতাসে ভাসছে একটা কথা, কিছু ভুল বুঝতে বুঝতেই দেরি হয়ে যায়। আর কিছু মানুষ নিঃশব্দে চলে গেলে আর ফিরে আসে না। বাড়ির প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন নিশি কোনো চিহ্ন পেল না, তখন অয়নের বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে গেল। ড্রয়িং রুম, কিচেন রুম সবখানে একবার না দুইবার করে তাকালো। আলমারির দরজা খোলা, কিছু কাপড় নেই, টেবিল ওপর চিঠিটা এখনো পড়ে আছে। ওটা যেন তাকে আরো জ্বালিয়ে দিচ্ছে। অয়ন কান্না করে বলল, নিশি, নিশি কোথায় তুমি? এভাবে চলে যাওয়ার কথা ছিল না সোনা। মা, নিশি কোথায় গেছে? তুমি কিছু দেখেছো? নিশি তো এই ঘরেই ছিল, আমি তো জানি না বাবা কোথায় গেল। অয়নার এক মুহূর্ত দেরি না করে অয়ন দৌড়ে বেরিয়ে গেল বাড়ির গেটের বাইরে। রাস্তায় নেমে চারপাশে তাকাতে লাগলো। অন্ধকার রাস্তা, হলুদ আলো, লোকজনের আসা যাওয়া, সবকিছুর ভিড়ে সে শুধু একটাই মুখ খুঁজছে, নিশি, শুধু নিশি। অয়ন দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠল, নিশি সোনা, কোথায় তুমি? প্লিজ সামনে এসো। কেউ থমকে তাকায়, কেউ অবাক হয়, কেউ আবার উদাসীনভাবে চলে যায়। কিন্তু অয়ন থামে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, গলার স্বরে কেঁপে উঠছে। সে নিজের বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে এতটা কষ্ট দিতে চাইনি সোনা, বিশ্বাস কর। রাগে আমি কি বলেছি নিজেও জানি না। প্লিজ ফিরে আয়, প্লিজ। একটা মোড়ে দাঁড়িয়ে হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত দিয়ে মুখ ঢেকে কান্না করে বলল, তোর যদি কিছু হয়ে যায় নিশি, আমি বাঁচব না, আমি সত্যি মরে যাব। তোকে ছাড়া আমি কিছুই না। পাগলের মতো সে আশপাশের মানুষদের জিজ্ঞেস করতে লাগলো, ভাই, এই সময় কি একটা মেয়ে দেখেছেন? সাদা শাড়ি, চোখে পানি। ভাই, কেউ কি দেখেছেন? প্লিজ বলুন। কেউ মাথা নাড়ে, কেউ বলে জানি না। অয়ন আবার উঠে দাঁড়ায়। এক রাস্তা থেকে আরেক রাস্তায়, বাস স্ট্যান্ড, গলির মুখ, পার্ক, যেখানে নিশির স্মৃতি আছে সেখানে সে ছুটছে। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, আমি দেরি করে ফেলেছি, খুব দেরি। হে আল্লাহ, আমার শাস্তি আমাকে দেন, কিন্তু নিশিকে নিরাপদ রাখেন, ওকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি আর কোনোদিন ওর দিকে রাগ করে তাকাবো না। রাত আরো গভীর হচ্ছে, রাস্তার আলো ঝাপসা লাগছে চোখে। আর অয়ন ভাঙ্গা বুক নিয়ে ভেজা চোখে পাগল মতো খুঁজে চলেছে তার হারিয়ে যাওয়া ভালোবাসা। অয়ন দৌড়ে একটা ব্রিজের কাছে আসে। ব্রিজটার মাঝখানে এসে হঠাৎ থমকে গেল। দূর থেকে একটা পরিচিত অবৈ চোখে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠল। নিশি, সে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে,
এক পা শূন্যে ঝুলে, নিচে কালো পানি গর্জন করছে, বাতাসে ওর শাড়ির আঁচল উঠছে। আর সেই দৃশ্যটা অনেক চোখের সামনে যেন মৃত্যু হয়ে নেমে এলো। অয়ন চিৎকার করে দৌড় দিল। নিশি, নিশি পেছনে তাকালো, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে, কাপা গলায় বলল। এসো না অয়ন, আর একটুও কাছে এসো না। কিন্তু অয়ন শোনে না। এক লাফে গিয়ে পেছন থেকে নিশিকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরল। অয়ন হাঁপাতে হাঁপাতে বলল। কি করছো তুমি? পাগল হয়েছো? ছাড়বো না আমি, কখনোই ছাড়বো না। ছাড়ো আমাকে, আমার বাঁচার কোনো অধিকার নেই অয়ন। যে মেয়ের স্বামী তাকে ঘৃণা করে, যে স্বামী তার জায়গায় অন্য সম্পর্কে জড়ায়, সে বেঁচে থেকে কি করবে বলো? মরে যাওয়াই ভালো। ওর কথাগুলো চুরি মতো অয়নের বুকে বিঁধে গেল। অয়ন কাঁদতে কাঁদতে বলল। এইসব বাজে কথা বলো না নিশি, আমি রেগে বলেছি ওসব, শুধু রাগে। বিশ্বাস করো সোনা, বিশ্বাস করো। রাগে মানুষ পতিতা বলে, রাগে মানুষ থাপ্পড় মারে, রাগে মানুষ বলে তার স্ত্রীর কোনো মূল্য নেই। আমি প্রতিদিন নিজেকে বুঝিয়েছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু আজ বুঝেছি আমি তোমার জীবনে কোনো বোঝা ছাড়া কিছুই না। নিশি ধীরে ধীরে রেলিংয়ের দিকে ঝুঁকে পড়ল। সে আর এত কষ্ট নিয়ে জীবনে এগোতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। আমাকে যেতে দাও অয়ন, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। না, একদম না। আর শোনো বোকা, আমি আজও তোমাকে অসম্ভব ভালোবাসি। হয়তো ভালোবাসাটা রাগে, অভিমানে, ভুলে ঢেকে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। তুমি আমার শ্বাস নিশি, তুমি না থাকলে আমি বাঁচব না। মিথ্যে বলছো, তুমি তো বলেছিলে তোমার রুচি হয় না আমার দিকে তাকাতে। না সোনা, ওগুলো আমার বিষ ছিল, নিজের ক্ষত থেকে বের হওয়া বিষ। আমি আজ বুঝেছি তুমি না থাকলে আমার সব রাগ, সব জেদ, সব পুরুষত্ব অর্থহীন। প্লিজ আর একবার আমাকে সুযোগ দাও, একবার। আমি তোমাকে ছাড়া কিছু চাই না, শুধু বাঁচতে দাও আমার সাথে। নিশির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শক্ত হয়ে থাকা শরীরটা ধীরে ধীরে ঢিলে হয়ে এলো। সে ফিস ফিস করে বলল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম অয়ন, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আর কোনো দিন আমাকে চাইবে না। ভয় পেও না, যত ভুলই হোক, যত ক্ষতই থাকুক, আমি আজ থেকে তোমাকে আগলে রাখবো। মরতে নয় নিশি, আমরা বাঁচবো একসাথে। বীর্যের উপর দাঁড়িয়ে দুজন ভাঙ্গা মানুষ একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিচে নদী বয়ে চলেছে, আর উপরে আকাশে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠেছে। অন হঠাৎ করেই নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। একটা নতুন ভোরের সূচনা হলো তাদের মিষ্টি মুহূর্ত দিয়ে।